চলো আমরা হচ্ছে যে আজকে আমরা শুরু করব ভয়েস ক্লাস। তো গতকালকে যারা টেন্স ক্লাসটা মনোযোগ দিয়ে করছিলা, যেহেতু টেন্সের সাথে ভয়েসটা রিলেটেড, তোমরা এখানের মধ্যে বুঝতে সুবিধা হবে। তো ভয়েস পড়ার সময় তোমার এখানে আমরা অনেক বইয়ের মধ্যে প্রচুর রুলস লেখা আছে। আমরাও ক্লাসের স্বার্থে রুলসগুলো লিখছি, কিন্তু রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তুমি এক্সাম্পল দেখে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কেমন হয়েছে সেই জিনিসটা তুমি বোঝার চেষ্টা করবা, কিন্তু এখানে রুলসটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। বয়স থেকে পরীক্ষায় একটা কোশ্চেন কমপক্ষে পাবা, তুমি একটার বেশিও পাইতে পারো। আর এটা ছাড়া ভয়েস তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, তোমার ট্রান্সলেশনে তুমি কোনো কিছু লিখতে যাবা, সেখানে ভয়েস তোমার অনেক কাজে লাগবে। দেখো এখানে আমরা 3টা সেন্টেন্স লিখছি। আই স্টল দ্য মাফিন, মাফিন মানে কেক। আমি মাফিনটা চুরি করছিলাম। আর টুকে বাইট অফ দ্য মাফিন, আমি মাফিন থেকে একটা বাইট আমি নিয়েছিলাম। আই এট দ্য হোল মাফিন, আমি পুরো মাফিনটা খাইছিলাম। প্রত্যেকটা বাক্যে যে এখানে চুরি করার কাজটা, নেয়ার কাজটা এবং এখানে খাওয়ার কাজটা যে করে তাকে বলা হয় ভার্বের এজেন্ট। তাহলে স্টোল, টুক এবং এইট এটা হচ্ছে ভার্ব। আর ভার্বটা করার কাজটা যে করে, মানে ক্রিয়া সম্পাদনের কাজটা যে করে তাকে বলে ভার্বের এজেন্ট। তাহলে এখানে চুরি করার কাজটা করে আই, তাহলে আই হচ্ছে ভার্বের এজেন্ট। এখানে টেক করার কাজটা করে আই, তাহলে আই হচ্ছে ভার্বের এজেন্ট। খাওয়ার কাজটা করে আই, তাহলে আই হচ্ছে ভার্বের এজেন্ট। ভার্বের এজেন্ট যদি সাবজেক্টের পজিশনে থাকে, এখানে আসে সাবজেক্টের পজিশনে, তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। তাহলে ভার্বের যে এজেন্ট যে কাজটা করে সে যদি সাবজেক্টের জায়গায় যদি থাকে তাকে বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। যেমন এখানে আই ইট রাইস, এখানে খাওয়ার যে কাজটা, এখানে যে খাওয়ার যে কাজটা, এই খাওয়ার কাজটা করে আই, তাহলে আই হচ্ছে ভার্বের এজেন্ট এবং সাবজেক্ট। তাহলে সাবজেক্ট সামনে থাকার কারণে আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েস বলবো। পরের বাক্যটা, রাইস ইজ ইটেন বাই মি, এখানে খাওয়ার যে কাজটা, এখানে ইট করার যে কাজটা, ইট করার কাজটা যে করে সে হলো ভার্বের এজেন্ট। ভার্বের এজেন্ট সাবজেক্টের জায়গায় নাই, শুরুতে যে আছে সে ভার্বের এজেন্ট না, কারণ রাইস সে নিজের নিজে খাইতে পারবে না, সে রাইস কখনো খায় না। তাইলে যেহেতু এখানে আমাদের সাবজেক্টের পজিশনে ভার্বের এজেন্টটা নাই, সেহেতু এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এখানের মধ্যে সামারি করতে পারি যে সাবজেক্টকে বলতে পারি সে হচ্ছে ভার্বের ডুয়ার এবং সে সামনে থাকলে অ্যাক্টিভ ভয়েস। আর অবজেক্ট হচ্ছে ভার্বের যে অ্যাকশানটা হয় সে অ্যাকশানটার রিসিভার, সে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পরে থাকবে। অপরদিকে প্যাসিভ ভয়েসের মধ্যে আমাদের ভার্বের যে রিসিভার মানে যে অবজেক্ট সে সামনে চলে আসে এবং যে এজেন্ট সে পিছনে চলে যায়। যেমন এখানে দেখি তো, এই যে স্টিল করার কাজটা, এই যে চুরি করার কাজটা যে করছে সে ভার্বের এজেন্ট। এখন সাবজেক্টে জায়গায় আছে মাফিন, মাফিন তো চুরি করার কাজটা করে নাই, চুরি করার কাজটা সামবডি এলস করছে। তাহলে যেহেতু মাফিন চুরি করার কাজটা করে নাই, মাফিন যেহেতু ভার্বের এজেন্ট না, সেহেতু বাক্যটা প্যাসিভ ভয়েস। দেখো এখানে কিন্তু আমরা লাস্টে ওই সাবজেক্টটা আমরা লিখি নাই, না লিখলেও কোনো সমস্যা নাই। আমরা এখানে দেখতে হবে যে আমার প্রথমে যে আছে সাবজেক্ট সে ভার্বের এজেন্ট নাকি এজেন্ট না। যদি এজেন্ট না হয় তাহলে প্যাসিভ ভয়েস। নট নেসেসারিলি এখানের মধ্যে আমাদের যে এজেন্ট উল্লেখ থাকতে হবে না। বাইট ওয়াজ টেকেন, এখানে টেক করার কাজটা বাইট কিন্তু করতে পারে না। বাইট যেহেতু এখানে করতে পারে না, সেহেতু এখানের মধ্যে এটা প্যাসিভ ভয়েস। দ্য হোল মাফিন ওয়াজ ইটেন, ইট করার কাছে যেহেতু দ্য হোল মাফিন করতে পারবে না, সেহেতু এটা প্যাসিভ ভয়েস। আমরা পরে কিছু না লিখলেও এটা প্যাসিভ ভয়েসে, যেন আমি লিখতে পারতাম দ্য মাফিন ওয়াজ স্টোলেন বাই মি, স্টোলেন বাই মি। বাই মি না লিখলেও এটা প্যাসিভ ভয়েসে থাকে। বাই মি লেখাটা এসেন্সিয়াল না, বাই মি লেখাটা এসেন্সিয়াল না। এসেন্সিয়ালটা হচ্ছে তোমার এখানের মধ্যে সাবজেক্টের জায়গায় যে আছে সে ভার্বের এজেন্ট নাকি এজেন্ট না। তাহলে আমরা দুটো স্ট্রাকচার এখানের মধ্যে দেখতে পাচ্ছি। এখানের মধ্যে আমাদের দুটো গ্রুপ আমরা হচ্ছে লিখছি। এখানে আমাদের যা চাইল্ড ব্রোক, কী ব্রোক করছে, ওরা ল্যাম্প ব্রোক করছে। ল্যাম্প হচ্ছে এখানের মধ্যে অবজেক্ট। থমাস এডিসন ইনভেন্টেড, কী করছে, লাইট বাল্ব ইনভেন্ট করছে। সামন রবড, কী রব করছে, ব্যাংক রব করছে, ওরা ব্যাংক লুট করছে, ওরা ব্যাংক ডাকাতি করছে। তার মানে দ্য ল্যাম্প, দ্য লাইট বাল্ব এবং দ্য ব্যাংক এগুলো হচ্ছে বাক্যের অবজেক্ট। এই সেন্টেন্সগুলো কি প্যাসিভ ভয়েস করতে পারবে কিনা? সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন্ড এবং আই স্লেপ্ট ওয়েল লাস্ট নাইট, আই লিভ দেয়ার ফর ইয়ার, এটা কি প্যাসিভ ভয়েস করতে পারবা? করতে পারলে তোমার 10,000 টাকা দিব বিকাশে। আমি করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ এটা মধ্যে কোনো প্রকার অবজেক্ট নাই, এই ভার্বগুলোর অবজেক্ট নাই। তো অবজেক্ট যদি না থাকে আমরা কি করব? আমরা তো প্যাসিভ ভয়েস করার সময় এই অবজেক্টটাকে সামনে নিয়ে আসতাম, এটাকে সাবজেক্ট বানিয়ে দিতাম। অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বানাইতাম। এখন অবজেক্ট না থাকলে তুমি সাবজেক্ট কাকে বানাবা? সাবজেক্ট বানানোর মতো তুমি কাউকে পাচ্ছ না তুমি। সেই জন্য যেগুলো ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো প্যাসিভ ভয়েস হয় না। কিছু ভার্ব পাবা যে তোমার হচ্ছে যে হ্যাপেন, অকার, হ্যাঁ, এগুলো কখনো প্যাসিভ ভয়েস হয় না। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে দ্য চাইল্ড ব্রোক দ্য ল্যাম্প,
এটাকে প্যাসিভ করতে পারবো, দ্য ল্যাম্প ওয়াজ ব্রোকেন, হ্যাঁ, বাই দ্য চাইল্ড বলতে পারে, না বলতে পারি। থমাস এডিসন ইনভেন্টেড দ্য লাইট বাল্ব, সেক্ষেত্রে আমরা লাইট বাল্বটা আগে আনবো, লাইট বাল্ব ওয়াজ ইনভেন্টেড। সামওয়ান রব দ্য ব্যাঙ্ক, সো দ্য ব্যাঙ্ক ওয়াজ রবড। তাহলে আমরা টেন্সের নর্মাল যে স্ট্রাকচারগুলি পড়ছিলাম সেগুলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, আর ভয়েস চেঞ্জ করতে হলে আমরা টেন্সের স্ট্রাকচারের বিপরীত একটা প্যাসিভ স্ট্রাকচারগুলো আমরা প্র্যাকটিস করতে হবে। এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি আমরা, এই চার্টের মধ্যে চার্টটা যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে তোমরা সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসগুলো শিখে যাবা। তো আসো আমি একটু রিভিউ করি, আমি জানি তুমি এগুলো পারো, তারপরেও এগুলো আমরা রিভিউ করি। প্রথমত প্যাসিভ ভয়েসের মধ্যে আমার যেটা অ্যাক্টিভের সাবজেক্ট ছিল সে পিছনে চলে যাবে, মানে সে অবজেক্ট পজিশনে চলে যাবে, আর যেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট ছিল সেটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, এটা আমরা সবাই জানি। সকল প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাইলে আমরা দুটো জিনিস হচ্ছে এখানের মধ্যে আমরা শিখে ফেললাম। তাহলে সকল প্যাসিভ ভয়েসে যদি আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর এখানে আমাদের সাবজেক্ট অবজেক্ট যদি জায়গা বদল করে, এখানে আমাদের শিখতে হবে শুধুমাত্র অক্সিলারি কোনটা হবে, কোন প্যাসিভ ভয়েসে কোন টেন্সের কোন আমাদের কোন টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস করার জন্য কী কী আমরা অক্সিলারি অ্যাড করব, এই জিনিসটা আমরা মনে রাখতে পারলে আমাদের হয়ে যাবে। দেখো প্রেজেন্ট সিম্পলে কোনো অক্সিলারি নাই, পাস্ট সিম্পলও কোনো অক্সিলারি নাই, ফিউচার সিম্পলে অক্সিলারি আছে শেল এবং উইল। দুটো টেন্সে কোনো প্রকার অক্সিলারি নাই, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, একটা হচ্ছে পাস্ট সিম্পল, এখানে কোনো অক্সিলারি নাই। প্রেজেন্ট সিম্পলকে প্যাসিভ করার জন্য আমরা এখানে এমিজার নিয়ে আসব, পাস্ট সিম্পলকে প্যাসিভ করার জন্য আমরা অক্সিলারি হিসেবে ওয়াজ ওয়ার নিয়ে আসব, আর ফিউচার সিম্পলকে প্যাসিভ করার জন্য শেলের সাথে একটা বি লাগাই দিব, উইলের সাথে একটা বি লাগাই দিব। আর সব ভয়েসে কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানের মধ্যে সাবজেক্টের পরে আমাদের এমিজার ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে সেম ওয়াজ ওয়ার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে শেল বি উইল বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার আসি আমরা কন্টিনিউয়াস টেন্সে বা প্রোগ্রেসিভ টেন্সে। আমরা সকল প্রোগ্রেসিভ টেন্সে আমরা হচ্ছে অক্সিলারি যেটা আছে অলরেডি তার লগে একটা বিইং লাগাই দিব, তাহলে অলরেডি যেটা আছে অক্সিলারি তার লগে একটা বিইং লাগাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, সকল প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ আগে থেকে ছিল এমিজার অক্সিলারি, এখন শুধু আমরা একটা বিইং লাগাই দিব, তাহলে এম বিইং, ইজ বিইং, আর বিইং। পাস্ট প্রোগ্রেসিভে আগে থেকে ওয়াজ ওয়ার ছিল টেন্সে, তো এখানে ওয়াজ বিইং, ওয়ার বিইং। ফিউচার সিম্পল প্রোগ্রেসিভে আগে থেকে শেল বি উইল বি ছিল, তাহলে এখন শেল বি বিইং, উইল বি বিইং। আমরা এখানে দেখি যে আমাদের প্রেজেন্ট পারফেক্টের এখানের মধ্যে কী অবস্থা। প্রেজেন্ট পারফেক্টে আগে থেকে হ্যাভ ছিল, ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল, এখানে এক্সট্রা করে একটা বিন লাগা দিব, তাহলে প্রেজেন্ট পারফেক্টে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে আমাদের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল আগে থেকে ছিল, তাহলে হ্যাভ বিন এবং হ্যাজ বিন। পাস্ট পারফেক্টের এখানের মধ্যে অক্সিলারি ছিল আগে থেকে হ্যাড, একটা বিন লাগা দিব, হ্যাড বিন। ফিউচার পারফেক্টে আগে থেকে অক্সিলারি ছিল শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আমরা একটা লাগাই দিব বিন, তাহলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এবার আসো আমরা এখানে একটা টেন্স লিখি না, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ এবং তোমার পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, এগুলো লিখি না এখানের মধ্যে, এগুলো সেম, যে তারা কাইন্ড অফ প্রোগ্রেসিভ সেই জন্য ওগুলোর সাথে আমরা বিইং লাগাই দিব। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভের মধ্যে সাবজেক্টের পরে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন আছে, তাহলে ওটা বিইং লাগাবো, তাহলে হ্যাভ বিন বিইং, হ্যাজ বিন বিইং। পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভের মধ্যে আমরা হ্যাড বিন আগে থেকে আছে, তাহলে হ্যাড বিন বিইং লাগাই দিব। ফিউচার পারফেক্টের মধ্যে আমাদের শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন আগে থেকে আছে আমাদের, তাহলে এর সাথে আমরা নতুন করে একটা বিইং লাগাই দিব, তাহলে আমাদের হয়ে গেল। এতটুকু স্ট্রাকচার আমরা ক্লিয়ার হয়েছে মোটামুটি, এগুলো আমাদের ছোটোকালের পড়া, আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাহলে একটা টেন্সের সাথে মিলায় আমরা হচ্ছে যে এটা আমরা মনে রাখবো। এবার আসো আমরা একটু দেখি যে মোরাল ভার্ব যদি থাকে, মোরাল অক্সিলারি ক্লাস এখনও নেই, আমরা সামনে ক্লাস নেব, যেমন ক্যান, কুড, মে, মাইট, উইল, শ্যাল, শুড, অট টু, এগুলো যদি থাকে, এগুলো প্যাসিভ করার সময় আমরা এদেরকে পরিবর্তন করবো না, একটা বি লাগাই দিব, তাহলে মোরাল ভার্বের পরে একটা বি লাগাবো এবং এরপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব। সকল প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল, ক্যান থাকলে ক্যান বি পাস্ট পার্টিসিপল, কুড থাকলে কুড বি পাস্ট পার্টিসিপল, মে থাকলে মে বি পাস্ট পার্টিসিপল, মাইট থাকলে মাইট বি পাস্ট পার্টিসিপল। যেমন আই ক্যান ডু ইট, তাহলে এখানে প্রথম কথাটা হচ্ছে আমরা এখানে দেখি আমার ভার্বের রিসিভারটা কি, এখানে অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে ইট, অবজেক্ট হচ্ছে এখানে ইট, তো ইটকে আমরা এখানে
সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, তাহলে ইট সাবজেক্টের জায়গায় চলে আসলো। এরপর যেহেতু এখানে মোডাল অক্সিলারি আছে ক্যান, তাহলে আমরা ক্যান পরে একটা বি লাগাই দিব। সো ক্যান পরে একটা বি লাগাইলাম, ইট ক্যান বি। সকল প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ডু হয়ে যাবে ডান, ইট ক্যান বি ডান। সো আমাদের যেটা আগে থেকে যেটা আমাদের সাবজেক্ট ছিল, যেটা আগে থেকে আমাদের ভার্বের এজেন্ট ছিল, সে পরে চলে যাবে। আমরা বাই যুক্ত করে তাকে আমরা পরে নিয়ে যাব। তবে পরে নিয়ে যাইতে হলে সে যদি যেহেতু সাবজেক্টিভ ফর্মে আছে, তাকে আমরা অবজেক্ট ফর্ম করে দিতে হবে। আর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাহলে আমরা বাই মি করে দিব। সবসময় আমরা বাই যুক্ত করি না, বাই ছাড়াও আর কী কী যুক্ত করতে পারি সেটা আমরা আজকের ক্লাসে পড়ব। বি গোয়িং টু, এটাও এক ধরনের মডেল। এটা প্যাসিভ করার সময় আমরা কিন্তু এখানে গোয়িংয়ের কোনো পরিবর্তন করব না। এখানে স্বাভাবিক নিয়মে আমরা বি চলে আসবে এবং টুর পরে যে ভার্বটা থাকবে সে ভার্বটার পাস্ট পার্টিসিপল করে দেব। দেন উই আর গোয়িং টু ওপেন আ শপ, এটা আমরা হচ্ছে যে গতকালকে টেন্সের ক্লাসে পড়ছিলাম। এখানে স্ট্রাকচারটা দেখতে আমাদের প্রেজেন্ট প্রোগ্রেসিভ হইলেও এটা মূলত ফিউচার ইন্ডিকেটিং একটা সেন্টেন্স। উই আর গোয়িং টু ওপেন এ শপ, আমরা শপ ওপেন করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা বি গোয়িং টু ব্যবহার করে, এটা একটা প্ল্যান্ড ইভেন্ট, আমরা ফিউচার বুঝাইছি এখানের মধ্যে। তাহলে আমরা এখানের মধ্যে আমাদের এ হচ্ছে অবজেক্ট, আমরা হচ্ছে শপটা ওপেন করতে যাচ্ছি। তাহলে অবজেক্টটা আমার সাবজেক্টের জায়গায় চলে আসবে। তারপর এখানের মধ্যে আমাদের বি গোয়িং টু যে আছে সে ঠিক থাকবে এখানের মধ্যে। তবে শপের সাথে আমাদের আর গোয়িং টু হবে না, শপের সাথে কী হবে? শপের সাথে ইজ গোয়িং টু হবে। তাহলে ইজ গোয়িং টু এটা ঠিক আছে, এটা এখানে আমাদের বি গোয়িং টু, এই বি গোয়িং টু এখানের মধ্যে ঠিক আছে। এক্সট্রা করে একটা বি আনতে হবে। তাহলে আমরা বলবো আর শপ ইজ গোয়িং টু, এক্সট্রা করে একটা বি আনছি, বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ওপেন্ড। আর উই চলে যাবে পরে, একটা বাই যুক্ত হবে। আমরা জানি উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আজ, আই থেকে মি, উই থেকে আজ। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে সকল সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, যেখানের মধ্যে আদেশ, অনুরোধ, উপদেশ এগুলা বোঝাই, সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচারটা হচ্ছে আমরা একটা লেট আনতে হবে শুরুতে, এরপর আমাদের অবজেক্টটা, এরপরে একটা বি আনতে হবে। তারপরে আমরা জানি সব প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমরা সেন্টেন্স দেখি তো, ডু দ্য ওয়ার্ক। প্রথমে দেখতে হবে এই সেন্টেন্সটা শুরু হয়েছে ভার্ব দিয়ে, ডু দিয়ে। তার ভার্ব দিয়ে যদি শুরু হয় সেই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তখন আমার মাথার মধ্যে চিন্তা করতে হবে, তাহলে এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে তো এখানে একটা লেট লাগবে, আমরা এখানে একটা লেট লাগবে। এরপর আমাদের যে অবজেক্ট দ্য ওয়ার্ক সেটা আমাদের সামনে চলে আসবে। এরপর রুলসটা মাথার মধ্যে চিন্তা করতে হবে যে কী আছে এখানের মধ্যে। তাহলে আমরা এখানের মধ্যে একটা বি নিয়ে আসবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানের মধ্যে লেট দ্য ওয়ার্ক বি, কী হবে? লেট দ্য ওয়ার্ক বি ডান। হ্যাঁ, তো এখানে তুমি অ্যাক্টিভে কী আছে আর প্যাসিভে কীভাবে হয়েছে জিনিসটা এক্সাম্পল দেখে দেখে তুমি মাথার মধ্যে ঢোকাও। কিন্তু এখানের মধ্যে রুলস সরাসরি তোমার মুখস্থ করার দরকার নাই, তুমি হচ্ছে যে জাস্ট মাথার মধ্যে ঢোকাও। হ্যাঁ, আচ্ছা ডু দ্য ওয়ার্ক, এখানে তুমি এখানে এক্সাম্পল দেখে দেখে তুমি এখানে ঢোকাও। হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক কাজটা হচ্ছে যে ইসান বলছে হচ্ছে যে, তা আমাদের ও হচ্ছে ইসান বলছে এটার মিনিংটা কি? আচ্ছা, এটা হচ্ছে ইসান আর এটা হচ্ছে ইসানের ওয়াইফ, ওর নাম হচ্ছে সাদিয়া। আচ্ছা, এখন তোমার ইসান এবং সাদিয়ার মধ্যে ঝগড়া হয়েছে। হ্যাঁ, ওদের মধ্যে প্রচুর ঝগড়া হয়েছে। এখন অন্যান্য দিন সাদিয়া বলতো ইসানকে, ইসান ঝাড়ু দাও, বাসা ঝাড়ু দাও, ইসান রান্না করো, হ্যাঁ ইসান কাজটা করো। সাদিয়া সরাসরি ইনস্ট্রাকশনটা দিত। যেহেতু হচ্ছে এখানে এখন ঝগড়া হয়েছে, এখন সাদিয়া সরাসরি ইসানকে বলতেছে না কাজটা করো বা একটু ঝাড়ু দাও, রান্না করো। হ্যাঁ, এখন সে বলতেছে রান্না করা হোক, রান্না করা হোক, সে বলছে ঝাড়ু দেওয়া হোক, হ্যাঁ বলছে এটা ক্লিন করা হোক। তাহলে সে হচ্ছে এখানের মধ্যে ভাব বাচ্চা কথা বলতেছে, বাংলা হলো ভাব বাচ্চ। ভাব বাচ্চা মানে হচ্ছে এখানে সরাসরি আমরা সাবজেক্টকে আমরা ইন্ডিকেট করতেছি না, এখানের মধ্যে অবজেক্টটাকে ইন্ডিকেট করা হচ্ছে, অবজেক্টটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু কার দ্বারা কী করা হবে না করা হবে সাবজেক্ট ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে না। এটাই তো ভাব বাচ্চ, এটাই প্যাসিভ ভয়েস। কাজটা করা হোক, রান্না করা হোক, বুঝতে পারছো ইসান? তো ঝগড়াঝাটি হইলে কখনো তুমি প্যাসিভ ভয়েসে সেক্ষেত্রে এরকম স্ট্রাকচার করে তুমি কথাবার্তা বলতে পারবা। অ্যাক্টিভ ভয়েসে তো কাজটা করো, সাবজেক্টকে সরাসরি বলা হচ্ছে, কিন্তু আমরা জানি প্যাসিভ ভয়েসের মধ্যে সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট এজেন্ট গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হয়ে যায় কাজটা, অবজেক্টটা গুরুত্বপূর্ণ হয়ে যায়।
আসলে যেগুলোর সাথে ডু নট থাকবে, তাহলে ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো, সেগুলো প্যাসিভ করার জন্য আমরা লেট নট লাগবে। তাহলে লেট এবং নট, তবে নটটা ইউজুয়ালি আমরা অবজেক্টের পরে নিয়ে যাই। এখন লেটটা অবজেক্টের আগে, লেট নট পুরোটা দিলে কি মহাভারত অশুদ্ধ হবে কি না? না, লেট নট আগে দিলেও হবে, লেট নট আগে দিলেও হবে তোমার, কিন্তু একটু কম সুন্দর হবে। আমাদের আগের স্লাইডের মধ্যে আমরা শুধু লেট নট একসাথে দিয়েছিলাম, সো লেট নট দিলেও হবে, একটু কম সুন্দর হবে। সেক্ষেত্রে তুমি নটটাকে অবজেক্টের তুমি পরে নিতে পারো। তাহলে এখানের মধ্যে মনে রাখতে ডু নট থাকলে লেট নট হবে, বাকিগুলো ঠিক আছে। এখানে আমাদের বি আসবে এবং সকল প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা আলাদা করে মনে রাখা লাগবে না, এটা আমরা জানি। তাহলে ডু নট শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করিও না। তাহলে এসানের ভাষা যদি বলতে চাই আমরা কি বলবো? বলবো দরজাটা বন্ধ না করা হোক, হ্যাঁ, দরজাটা বন্ধ না করা হোক। তখন এটা বললে বোঝা যাবে যে এখানের মধ্যে তোমার হচ্ছে দরজা বন্ধ করতে নিষেধ করা হচ্ছে এখানে। তাহলে যেহেতু ডু নট আছে, এটা দেখে আমি চিন্তা করতেছি যেহেতু ডু নট আছে শুরুতে এবং ভাব দিয়ে শুরু হয়েছে, নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে আমরা দুটো জিনিস চিন্তা করবো, ইম্পারেটিভ সেন্টেন্স হয় লেট হবে না লেট নট হবে। যেহেতু ডু নট সেহেতু নিশ্চয়ই লেট নট হবে, তাহলে লেট নট, আর বাকিটা আমরা অপশান থেকে বুঝতে পারবো। সো লেট নট দ্য ডোর নট বি শাট। আর প্রিলিতে প্যাসিভ ভয়েস নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ তোমার অপশানে 4টা অপশানই থাকবে। 4টা অপশান দেখলেই তোমার মনে পড়বে যে কারেক্ট কোনটা। তুমি এখানে ডু নট শাট দ্য ডোর, ওখানে 4টা অপশানই থাকবে, 4টা অপশান তুমি দেখবা, এবিসিডি দেখার পর তুমি বুঝবা যে কোনটা তোমার কারেক্ট প্যাসিভ হয়েছে। হ্যাঁ, তো সরাসরি মুখস্থ করার দরকার হবে না, বাট তুমি লিখতে গেলে তোমার সেক্ষেত্রে হয়তো তোমার প্যাসিভ স্ট্রাকচারটা জানা থাকলে বেশিরভাগ সেন্টেন্সে তোমার কাজে লাগবে। তাহলে আমরা এখানের মধ্যে লেট নট নিয়ে আসছি, লেট নট, এবং নটটাকে আমরা অবজেক্টের পরে বসা দিচ্ছি। লেট দ্য ডোর নট, তারপরে বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। উৎপল উক্তি ভুল করছো? আচ্ছা, এটা তো সহজ একটা আসছিল ভয়েস। আচ্ছা, পরীক্ষা মাঝে মধ্যে তোমার সহজ কোশ্চেনে ভুল হতে পারে, তো এটা আসলে এটা নর্মাল একটা ব্যাপার। বলছে না তোমার 150টা কোশ্চেন কমন আসবে, হ্যাঁ 150টা কোশ্চেন কমন আসবে। কমন আসার পরেও সেক্ষেত্রেও তোমার কিন্তু 15 থেকে 20টা ভুল হয়ে যায়, হ্যাঁ 15টার মতো ভুল হয়ে যায়, এটা খুব নর্মাল একটা ব্যাপার। হ্যাঁ, আর ভুল কখন বেশি হবে জানো? যারা হচ্ছে পরে বেশি রিভিশন দেয় কম, ওদের ভুল বেশি হয়। যারা কম পরে বেশি রিভিশন দেয় ওদের ভুলটা কম হবে। এই জন্য আমি সবসময় বলি যে তুমি কম পড়ো, বেশি বেশি রিভিশন দাও। আমি নর্মাল ক্লাসে তো তোমার হচ্ছে যে একটু পর পর রিভিশন দেই, কিন্তু এখানে যদি আমাদের লম্বা চড়া ক্লাস, সেটা আমরা রিভিশন দিতে পারি না। তো তোমরা যারা পড়ার সময় কাজটা করবা, তুমি 20 থেকে 25 মিনিট পড়ার পরে অবশ্যই 5 মিনিট তুমি রিভিশন দিবা যা পড়ছিলা, এবং 1 ঘন্টা পড়ার পর অবশ্যই আবার 5 মিনিট রিভিশন দিবা তুমি যা যা পড়ছিলা। বেশি বেশি রিভিশন দিবা, তাহলে অনেক বেশি মনে থাকবে। মানুষের ব্রেন তোমার হচ্ছে যে একবারেই তোমার তথ্য প্রসেস করতে পারে না। একবারে তথ্য প্রসেস করলে এগুলোতে 80% সে রিমুভ করে দেয় 24 আওয়ার্সের মধ্যে। তার মানে তুমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা পড়ছো, তুমি যখন একবার যখন ঘুমাবা, সাথে সাথে 80% রিমুভ ডিলিট হয়ে যাবে। তো যখন আমরা বারবার রিভিশন দিই, তখন আমাদের ব্রেন বুঝতে পারে যে এই তথ্যটা আমাকে সুন্দর করে সাজাইতে হবে, এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, নাহলে ও বারবার কেন পড়তেছে। এটা বারবার রিভিশন দেওয়ার অর্থটা কি? নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ। এরপরে ওই তথ্যটা কল্পনা করবা, তুমি কোনো ফানি কিছুর সাথে মিলাবা, তুমি কোনো মানে মোটামুটি তুমি হচ্ছে যে যত এতে তোমার হচ্ছে যে মনে রাখার টেকনিক করা যায় আর কি। তুমি তোমার লাইফের কোনো ইভেন্টের সাথে মিলাবা। হ্যাঁ, যেন আমি সবসময় মার্টিয়াল ভাল্ব তোমার কোন দিকে থাকতো ইন্টারমিডিয়েটে ভুলে যেতাম, হ্যাঁ তাই মনে রাখছি বাম। হ্যাঁ, তো এখানে বাম মানে কি? এখানের মধ্যে আমরা জানি যে মার্টিয়াল ভাল্বের আরেকটা নাম কি? বাইকার স্পিড। হ্যাঁ, তো আমি সবসময় ইন্টারমিডিয়েট তখন প্যাস লাগতো, তখন তো আর তোমার এগুলো বুঝে পড়ি না, তখন তো মুখস্থ করছি যে মার্শাল বাইকার স্পিড আর ট্রাইকার স্পিড। তো তখন হচ্ছে যে মুখস্থ করতাম, তখন তো মুখস্থ করতে কি মনে থাকতো না। এমবিবিএস তোমার ভর্তি হওয়ার পর তখন তো নিজে দেখছি জিনিসটা কী, তখন তো আর এটা ভুলার স্কোপ নাই, বা বাকি সময় এটা হচ্ছে যে তখন বিভিন্ন টেকনিক বের করতাম কীভাবে হচ্ছে যে এখানের মধ্যে মনে রাখা যায়। তো দেখো লেট দ্বারা আমাদের হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ ভয়েস শুরু হইতে পারে। যেমন লেট মি ডু দ্য সাম, আমার অঙ্কটা করে দাও। হ্যাঁ, তো লেট দ্বারা যদি আমার একটা অ্যাক্টিভ ভয়েস যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করবো? প্রথমত লেটটা থেকে যাবে, আমাদের লেট তো একটা লাগবে। হ্যাঁ, আমরা ডিরেক্ট অবজেক্ট যেটা আছে, ডিরেক্ট অবজেক্ট কোনটা? ব্যক্তি নাকি বস্তু? কোনটা ডিরেক্ট অবজেক্ট? আমরা জানি একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। কোনটা ডিরেক্ট অবজেক্ট? ব্যক্তি নাকি বস্তু? বস্তুবাচকটা হলো ডিরেক্ট অবজেক্ট। তাহলে বস্তুবাচকটাকে তুমি এখন এখানে, ওই তো আমাদের মূল অ্যাকশনটা রিসিভ করে সে, তাহলে বস্তুটাকে তুমি নিয়ে আসবে সামনে, বাকি নিয়মকানুন ঠিক থাকবে। বি ভার্বের পাস্ট পার্টিসিপল, আর ব্যক্তিকে তুমি বাই যোগে পিছনে নিয়ে যাবা। তাহলে কী হলো? লেট মি ডু দ্য সাম।
তাহলে আমরা এখানের মধ্যে শুরুতে একটা আমাদের লেট লাগবে, লেট তো আসেই আমাদের, তাহলে আর নতুন করে লেট লাগবে না। আমরা বস্তুবাচক যে অবজেক্টটা দ্য সাম, যেটা আমাদের বস্তু, তাকে সামনে নিয়ে আসবো, তাহলে লেট দ্য সাম। এরপর আমরা একটা বি লাগবে, আবার সকল প্যাসিভ ভয়েসে ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে লেট দ্য সাম বি ডান, এবং এই মিকে আমরা পিছনে নিয়ে যাব, হয়ে যাবে আমাদের বাই মি। লেট দ্য সাম বি ডান বাই মি। তুমি নর্মালি সেন্টেন্সটা পড়বা, পরে তুমি কল্পনা করবা, উত্তরটা না দেখে তুমি বুঝতে পার, মানে তুমি প্যাসিভ ভয়েস করতে পারতেছো কিনা, এরপর উত্তরটা দেখো কী লিখছে। হ্যাঁ, তবে ইউজুয়ালি তুমি এক্সামে 4টা অপশন দেখলে মনে পড়বে যে এখানে আমাদের কোনটা কারেক্ট। নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করার জন্য আমরা জানি নেভারের ভিতরে একটা নো আছে, নেভারের ভিতরে একটা নো আছে, একটা ইমপ্লিসিট নো আছে। হ্যাঁ, এখানের মধ্যে লেট দ্য সাম বি ডান, হ্যাঁ বাই মি ইউজ না করলে হবে, কিন্তু এই সেন্টেন্সটা তো পূর্ণাঙ্গ হবে না। সেক্ষেত্রে তুমি বাই ইউজ না করলে প্যাসিভ ভয়েসে থাকবে, এটা ধরো বাই তুমি দিলে না, এটা প্যাসিভ ভয়েসে থাকবে। কিন্তু এই কোশ্চেনটার অ্যাক্টিভের প্যাসিভ যেটা হবে, এক্সাক্ট আনসার কোনটা হবে, আনসার তো বাই মিওয়ালাটাই হবে আনসার। ধরো প্রশ্নের মধ্যে অপশনের মধ্যে একটা বাই মিওয়ালা থাকলো না, এটা স্টিল প্যাসিভ ভয়েস। লেট দ্য সাম বি ডান, এটা স্টিল প্যাসিভ ভয়েস, কারণ প্যাসিভ ভয়েসের জন্য আমার বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল এই ফর্ম থাকলেই যথেষ্ট, এটা প্যাসিভ ভয়েস। কিন্তু আমার বাই মি না দিলে তো এই সেন্টেন্সটার এক্সাক্ট প্যাসিভ হলো না, মানে এই সেন্টেন্সটা আমার হচ্ছে যে এখানের মধ্যে আমার পূর্ণাঙ্গ হলো না। তাহলে নেভার থাকলে লেট নট, বাকি নিয়মকানুন ঠিক থাকবে। এখন আমরা জানি নেভার মানে হচ্ছে নো প্লাস এভার। নেভারের ভিতরে একটা ইমপ্লিসিট নো আছে, একটা ইমপ্লিসিট নো আছে যে কখনোই না। সো নো প্লাস এভার, তাহলে আমরা যখন এই নোটাকে সামনে নিয়ে আসলাম, লেটের সাথে লাগা দিলাম নট, বাকি থাকে আর এভার, এভারটাকে আমরা অবজেক্টের পরে বসাই দিব। তাহলে আমরা দেখি নেভার টেল আর লাই, কখনো মিথ্যা বলিও না। তাহলে আমরা এখানে একটা লেট সামনে আনবো, আর যেহেতু নেভার আছে তাহলে আমাদের নটও লাগবে, তাহলে লেট নট। এবার অবজেক্টটাকে আমরা আনলাম লেট নট আর লাই। তারপর আমরা এখানেও আমরা জানি যে নেভারের ভিতরে একটা নো আছে, একটা এভার আছে, নো আছে এভার আছে, তো নোটা তো আগে আমরা সামনে কাজে লাগা ফেলছি, তাহলে এবারটা রয়ে গেছে এখনও। তো লেট নট এ লাই এভার, আর প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী এখানের মধ্যে আমরা একটা বি লাগবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। সো লেট নট এ লাই এভার বি টোল্ড। এই সেন্টেন্সটা এভাবে করা যাবে, লেট আ লাই নেভার বি টোল্ড, দুইটা কারেক্ট। তুমি নেভারকে তুমি লেট নট এবং এভার এভাবেও করতে পারো, অথবা নেভারটা রেখে দিতে পারো, তখন সেক্ষেত্রে লেট নট আর বসাবো না, কারণ আমরা জানি যে ডাবল নট হবে না, নেভার বসালে তোমার নট তোমার প্রয়োজন হচ্ছে না। সো লেট আ লাই নেভার বি টোল্ড, এটাও হবে, দুটাই কারেক্ট। এখন যদি এরকম হয় যে ভাই পরীক্ষার মধ্যে দুটো অপশানে আছে, তো আমি কী করবো? দুটো অপশান থাকলে তুমি অধিকতর শুদ্ধ যেটা সেটাই দিবা, কারণ আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে আমরা বলি যে এটা সিঙ্গেল বেস্ট একটা ব্যাপার। সিঙ্গেল বেস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি তোমার সর্বোচ্চ সঠিক কোনটা সেটা তুমি দিবা। তাহলে এখানে যদি তুমি দুটো অপশান আছে তোমার, তখন তুমি এটা আনসার দিবা। হ্যাঁ, তুমি দেখলা যে এটা বেশি সুন্দর, এটা দিবা। এই জন্য যে কোনো কোশ্চেনে যদি তোমার একাধিক আনসার যদি থাকে, 2-3টা কোশ্চেন থাকতে পারে, সেক্ষেত্রে তুমি দেখবে যে কোনটা বেস্ট হয় আনসার হিসেবে। কোনো প্রশ্ন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়ে ফেললাম, তাহলে কোনো একটি বা যদি প্রশ্নবোধক বাক্য যদি হয় এবং এটা যদি হুযুক্ত যদি হয়, তাহলে আচ্ছা আমরা নিয়মটা পরে দেখি, আগে আমরা একটা বাক্য দেখি। হু ইজ ব্রোকেন দ্য গ্লাস, গ্লাসটা কে ভাঙছে? এখন যথারীতি আমাদের এসান এবং সাদিয়া, এখন যথারীতি এখানের মধ্যে এসান হচ্ছে একটা গ্লাস ভাঙিয়ে ফেলছে, ও গ্লাস ভাঙিয়ে ফেলছে। হ্যাঁ, এখন সাদিয়া ওকে জিদ করে বলতেছে যে ও এখন জিজ্ঞেস করবে যে গ্লাসটা কে ভাঙছে। হ্যাঁ, এটা সে কীভাবে বলবে? সে নর্মালি বলবে গ্লাসটা কে ভাঙছে। এখন সে তো এসানকে উল্লেখ করে বলবে না, সে বলবে কার দ্বারা গ্লাসটা ভাঙা হয়েছে। একটি হলো গ্লাসটা কে ভেঙেছে, গ্লাসটা কে ভেঙেছে। হ্যাঁ, তো এরকম না বলে সেটা ঘুরাই বলবে, সে বলবে যে গ্লাসটা কার দ্বারা ভাঙা হয়েছে। কার দ্বারা ইংরেজি কি? বাই হুম। তাহলে অ্যাক্টিভে যদি হু থাকে, প্যাসিভে বাই হুম, তাহলে মুখস্থ করার তো কিছু নাই। আমি বাই হুম মুখস্থ করবো কেন? আমি এমনি তো অর্থ শুনে বুঝতে পারতেছি আমার একটা বাই হুম লাগবে। হ্যাঁ, তাহলে এইটা আমার মনে থাকবে আশা করি। তাইলে আমরা এখানে দেখি যে এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কেমনে বুঝছি? কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এজের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাইলে আমরা প্যাসিভ ভয়েসের জন্য শুধুমাত্র অক্সিলারিগুলো মুখস্থ করছিলাম। এখন আমাকে একটু কমেন্টে লিখো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য অক্সিলারি হিসেবে কাকে লাগবে আমাদের? এক্সট্রা করে কি লাগবে? একটা বিল লাগবে শুধু। তখন আমরা বলবো দ্য গ্লাস, এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ,
হ্যাজ ব্রোকেন এরকম হইতো, কিন্তু এখানে আমরা কী লাগাবো, এখানের মধ্যে একটা বিন লাগা দিলে এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, মানে সামওয়ান হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এই বাক্যটা হচ্ছে এরকম, সামওয়ান হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। প্যাসিভে কী বলবো, দ্য গ্লাস আগে আসবে, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন এরকম হইতো। ওকে, যদি এটা প্রশ্নবোধক বাক্য, তাহলে আমরা জানি প্রশ্নবোধক বাক্য করার জন্য অক্সিলারিগুলোকে আমরা সামনে নিয়ে আসতে হবে, আমাদের সাবজেক্টের সামনে নিয়ে আসবো আমরা। তাহলে হ্যাজটাকে আমরা সামনে নিয়ে আসবো, হ্যাজ, তো হ্যাজ দ্য গ্লাস, হ্যাজ সামনে নিয়ে আসছি, হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। এখন যেহেতু প্রশ্নটা হু দ্বারা শুরু হয়েছে, কে ভাঙছে, বাংলা মিনিয়ে কী বলবো, কার দ্বারা ভাঙা হয়েছে, তাহলে শুরুতে একটা বাই হুম নিয়ে আসবো আমরা, বাই হুম। তা কী দাঁড়াইলো, বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। প্রথমে একটু ভেঙে ভেঙে তুমি প্র্যাকটিস করো, এরপরে তুমি সেন্টেন্সটা দেখলে বুঝতে পারবে যে কোনটা এখানে কারেক্ট অ্যান্সার। আগে তুমি ভেঙে ভেঙে নিজে নিজে প্র্যাকটিস করো যে কেমনে কী হলো এখানে। তাহলে আমাদের প্যাসিভটা হলো দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, যেহেতু প্রশ্নবোধক হ্যাজটাকে সামনে নিয়ে আসছি আমরা। আমরা জানি প্রশ্নবোধক বাক্যে আমাদের অক্সিলারিটা সাবজেক্টের সামনে চলে আসে, যেহেতু হু আছে এখানের মধ্যে আমরা বাই হুম দিচ্ছি। এখন তুমি রুলসটা দেখো যে রুলসটা কেমনে কী এসেছে। রুলসটা হচ্ছে বাই হুম, তারপর সামনে হলো অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। সো রুলস মুখস্থ না করে প্র্যাকটিস করে করে আয়ত্ত নিয়ে আসতে হবে। এখন যদি হুম দিয়ে যদি প্রশ্নবোধক বাক্য শুরু হয়, তাইলে সেম জিনিস এখানে হুম থেকে হু হয়ে যাবে। যেমন হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হ্যাঁ। তাইলে এখন আমাদের তোমার হচ্ছে যে আমাদের ধরলাম আমাদের হচ্ছে যে এহসান এবং সাদিয়া, ওদের বিয়ার তোমার হচ্ছে যে 5 বছর পূর্ণ হয়ে গেছে, বিয়ার 5 ইয়ার্স পূর্ণ হয়েছে। এখন তোমার সাদিয়া এহসানকে বললো যে আমাদের বিয়ের তো 5 বছর পূর্ণ হয়েছে। তখন এহসান বললো সরকারটা কি আগেরটাই থাকবে নাকি নতুন সরকার আসবে। এটা বলার পর সাদিয়া খুবই গরম হয়ে গেলো, এই তুমি আমার সাথে ফান করতেছো, কই নতুন সরকার আসবে নাকি আগের সরকারই থাকবে। হ্যাঁ, সাদিয়া খুব রাগ করছে, রাগ করে সে বলতেছে তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এটা নর্মালি সে আগে বলতো, অ্যাক্টিভ ভয়েসে বলতো তুমি কাকে চাও, কিন্তু সে রাগ করছে, কারণ এখন এহসান এবং সরকার পরিবর্তন চাচ্ছে 5 বছর পরে। মাঝে মধ্যে জনগণ সরকার পরিবর্তন চাইতে পারে না, যদি সরকার পরিবর্তন চাচ্ছে সে, এখন সাদিয়া গরমে গেছে। এখন সে প্যাসিভে কী বলবে, বা আগে বলতো যে তুমি কাকে চাও, এখন সে বলবে কি তোমার দ্বারা কাকে চাওয়া হচ্ছে, সে বলবে যে তোমার দ্বারা কাকে চাওয়া হয়। হ্যাঁ, এখন তাইলে আমরা এখানে আমাদের বাক্যটা হচ্ছে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে আমরা দেখলাম যে হুম যুক্ত যদি আমাদের অ্যাক্টিভ ভয়েস যদি থাকে, তাহলে আমরা বাক্যটা শুরু করব হু দিয়ে। আচ্ছা, ওটা বাদ দিয়ে আমরা আগে শুধুমাত্র ইউ ওয়ান্টটাকে করি আমরা। আচ্ছা, এখানে ডু কেন আসছে বলো তো, এই ডুটা কেন আসছে, আসলে বাক্যটা হচ্ছে কি, বাক্যটা হলো ইউ ওয়ান্ট, তাই না, তুমি চাও। এটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল, সেই জন্য প্রেজেন্ট সিম্পলকে আমরা প্রশ্নবোধক করছি, সামনে একটা ডু আনে, তাহলে ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। অ্যাসার্টিভ হলো ইউ ওয়ান্ট, তুমি চাও। আমরা এটাকে প্রশ্নবোধক করলাম, ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি কি চাও। এটা তো হ্যাঁ না প্রশ্ন হচ্ছে, তুমি কি চাও, ইয়েস অর নো। এবার হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও, এরকম হয়তো। তাহলে এই যেহেতু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা ইউ ওয়ান্ট, তা এটাকে আমরা প্যাসিভ করতাম কীভাবে, আমরা জানি প্যাসিভ করার সময় আমাদের লাগবে কোন টেন্স এবং ওই টেন্সে অক্সিলারি কি। যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই জন্য এটাকে প্যাসিভ করার সময় আমাদের অক্সিলারি কোনটা লাগবে বলো তো, কোনটা লাগবে, আমরা এম, ইস এবং আর, এম ইজ আরের যে কোনো একজন লাগবে, এবং আমরা জানি সব প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে হুম ডু ইউ ওয়ান্ট এটাকে প্যাসিভ করার সময় আমাদের হুমকে আমরা হু দ্বারা কনভার্ট করে ফেলবো, আর বাকি অংশের মধ্যে তাইলে আমাদের প্যাসিভ করার জন্য আমাদের এমিজার লাগবে, ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। তাইলে ইউ ওয়ান্ট এটাকে প্যাসিভ করার জন্য আমরা এখানের মধ্যে আমাদের এমিজার লাগবে ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, ইজ ওয়ান্টেড, আর ইউটা শেষে চলে যাবে বাই ইউ, বাই ইউ, ইজ ওয়ান্টেড বাই ইউ। এইবার আমরা শুধুমাত্র ওই হুমকে চেঞ্জ করে হুটা সামনে বসা দিলে হয়ে যাবে, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, তোমার দ্বারা কাকে চাওয়া হয়। এখন আমি অনেক এখানে নিয়মকানুন অনেক কিছু বললাম, আসলে বাস্তবে তুমি এত কিছু তোমার মনে থাকবে না। তুমি নর্মাল সেন্টেন্স দেখে আশা করি বুঝতে পারবা যে এখানের মধ্যে হুম ডু ইউ ওয়ান্ট এটা প্যাসিভ হবে,
হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তুমি জাস্ট খেয়াল রাখবা এখানে টেন্সটা ঠিক আছে কিনা, এখানে সিম্পল প্রেজেন্ট আছে, এখানে তাহলে আমাদের ইজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে কিনা, হুম থেকে হু হয়েছে কিনা, আর এখানে যা ছিল আমাদের সাবজেক্ট যেটা ছিল সেটা আমাদের পরে চলে গেল কিনা, সব ঠিকঠাক থাকলে তাহলে আমাদের প্যাসিভ ভয়েস ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ, মিনিং বুঝতে হবে। তুমি টেন্স ঠিক আছে কিনা দেখবা, মিনিং বুঝলে তখন তুমি এমনি মনে থাকবে, এগুলো রুলস মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে এগুলো। প্র্যাকটিস করলে আমি দেখছি ভয়েস মনে থাকে। এখন দেখো তোমার কিছু কিছু জায়গায় আমরা দেখবো যে ফ্রেজাল ভার্ব, আমরা জানি ফ্রেজাল ভার্বের যে লেঞ্জাটা, সে লেঞ্জাটা কিন্তু আমাদের ভার্বের সাথে যদি না থাকে, যেমন তোমার টেক কেয়ার অফ ইউর হেলথ, এখন এখানে টেক কেয়ার অফ তো একসাথে, তাই না? আমরা টেক কেয়ার অফ অর্থ কি? টেক কেয়ার অফ অর্থ যত্ন নেওয়া। এখন টেক কেয়ার অফ একসাথে থাকবে, এটাকে ভাঙা যাবে না কখনো, ভাঙা গেলে তোমার সেক্ষেত্রে তোমার হচ্ছে যে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানের মধ্যে দেখলাম আমাদের অবজেক্টটা কোনটা এখানে। সাকিব, আমরা প্রত্যেক নিয়ম থেকে একটা করে এক্সাম্পল আনার মানে যথেষ্ট, কারণ এখানে অনেকগুলো তোমার নিয়ম তো, প্রচুর এক্সাম্পল, পরীক্ষায় মোটামুটি সবই কাভার করবে এখানের মধ্যে। সো এখানে আমরা টেক কেয়ার অফ ইউর হেলথ, এই বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা? ভাব দিয়ে শুরু হয়েছে। তাহলে ভাব দিয়ে যদি শুরু হয় তাহলে বাক্যটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভের জন্য আমাদের কী লাগবে? একটা লেট লাগবে, তাই না? সরি, এখানে আমাদের একটা লেট লাগবে। তাহলে এতটুকু আমরা হচ্ছে মাথায় আসলো লেট লাগবে, আমরা জানি লেটের পরে আমাদের একটা অবজেক্ট লাগবে আমাদের এখানের মধ্যে, এরপরে তাহলে ইউর হেলথটা সামনে চলে আসবে। সো লেট ইউর হেলথ। এবার চিন্তা করবো আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্স তো আমাদের একটা বি লাগবে, তাহলে আমাদের একটা বি লাগবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে বি আনলাম, লেট ইউর হেলথ বি। ভার্ব হচ্ছে এখানে টেক কেয়ার অফ, তাহলে আমরা টেক ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন। মনে রাখতে হবে এখানে টেকেনের পরে যা যা আছে, টেকেন কেয়ার অফ পুরোটা একসাথে বসে যাবে, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। আচ্ছা, একজন বলছে এখানে অফটা প্রিপোজিশন কিনা, এটা আমরা অ্যাডভার্ব ক্লাসে পড়াছিলাম। ফ্রেজাল ভার্বের লগে যে লেসটা থাকে প্রিপোজিশনের, সেটা কিন্তু প্রিপোজিশন থাকে না, সেটা কী হয়ে যায়? সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এবং চেনার আরও এটা কি দেখছিলাম আমরা, এটা তুমি যখন ওই লেঞ্জাটা যখন শেষে দিবা, তোমার এরপর কোনো নাউন বসানোর কোনো প্রয়োজন হয় না। যেমন টেকেন কেয়ার অফ, এরপর নাউন লাগছে, নাউন তো প্রয়োজন হয় নাই। কিন্তু যদি এখানে নাউন লাগতো একটা, তখন এটা কী হইতো? এটা প্রিপোজিশন হইতো, এটা প্রিপোজিশন, এটা অ্যাডভার্ব। সো লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা সবসময় আমরা যে বাই যুক্ত করব, আমরা ভার্বের এজেন্টটাকে সবসময়, এটা নাও হইতে পারে, বাই যুক্ত না করে অন্য অনেক কিছু আমাদের সেক্ষেত্রে অ্যাড হইতে পারে। যেমন অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, তার সকল বন্ধু তার দিকে হাসছে। তাহলে প্রথমত আমরা আগে দেখতে হবে এটা কোন টেন্স আছে। এটা আছে আমাদের সিম্পল পাস্টে, এটা দেখলাম। আচ্ছা, সিম্পল পাস্টে দেখলাম। ও তারও আগে দেখতে হবে এটা নর্মাল, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, নাকি আমাদের নর্মাল অ্যাসার্টিভ, কেমনে আছে। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা তাহলে ওইটা আগে ঠিক করলাম। সেকেন্ড ঠিক করবো কোন টেন্সে আছে, এটা সিম্পল পাস্টে আছে। যদি সিম্পল পাস্টে আছে, এখানে লাফট আছে, তাহলে আমাদের মাথায় থাকতে হবে যে সিম্পল পাস্টকে প্যাসিভ করার জন্য আমাদের অক্সিলারি কী লাগবে? ওয়াজ বা ওয়ার লাগবে, রাইট? এবং সকল প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এতটুকু আমি যদি মনে রাখতে পারি তাহলে বাকিটা আমি পারবো। আমরা জানি প্যাসিভ করার জন্য আমাদের যেটা অবজেক্ট সেটা সামনে চলে আসবে। তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে আমাদের হিম, হিমটা আমাদের সামনে চলে আসলো, হিমটা সামনে চলে হি হয়ে গেল। আর আমাদের এখানে ওয়াজ থেকে ওয়াজ আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হি ওয়াজ লাফড। এতটুকু আমরা পারছি, হি ওয়াজ লাফড। এখন এই লাফের পরে যে অ্যাডটা আছে, লাফড অ্যাট, এই অ্যাডটা কিন্তু আমাদের লাফের সাথে বসে যাবে, হি ওয়াজ লাফড অ্যাট, এটা বসে গেল। এটা বাকিটুকু আমাদের নর্মাল নিয়মে আমার যে ভার্বের যে এজেন্ট সেটা বাইযুক্ত পিছনে চলে যাব। সো হি ওয়াজ লাফড অ্যাট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। লাফের সাথে অ্যাড যদি না দাও তাহলে এখানে মিনিংটা কমপ্লিট হবে না। তাহলে আমরা দেখবো এখন যে প্যাসিভের ক্ষেত্রে সবসময় বাই বসবে না, বাইয়ের পরিবর্তে আমাদের কখনো টু বসতে পারে, অ্যাড বসতে পারে, উইথ বসতে পারে, ইন বসতে পারে। তো আমাদের ভার্ব ভেদে কী কী বসবে একে চারটা মনে রাখলেই হবে আমাদের। নোর পরে টু বসবে, সো নোন টু, অ্যানোয়েড উইথ, সারপ্রাইজড অ্যাট, স্যাটিসফাইড উইথ, কন্টেন্ট ইন, শকড অ্যাট, সাইজড উইথ, মার্ভেলড অ্যাট, এমবডিড ইন। এখানে কমন যেগুলো আমরা বাইরের পরিবর্তে কী কী বসে প্রিপোজিশন সেগুলো আমরা এখানের মধ্যে নিয়ে আসছি। যেমন দে প্লিজড আজ অল, তারা আমাদের সবাইকে খুশি করছে। তাহলে প্রথমে আমরা দেখে বলবো কোন ধরনের সেন্টেন্স, তিনটা জিনিস দেখবো এখানের মধ্যে।
প্রথমে দেখবি এটা কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ হইতে পারতো, ইম্পারেটিভ হইতে পারতো, ইন্টারোগেটিভ হইতে পারতো, হ্যাঁ। প্রথমে দেখলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ। সেকেন্ড দেখবে এটা টেন্স কী আছে, এটা কোন টেন্সে আছে, এটা আছে সিম্পল পাস্টে, এটা আছে সিম্পল পাস্টে যেহেতু আছে সেহেতু আমরা এখন থার্ডলি চিন্তা করবো যে সিম্পল পাস্টে যেহেতু আছে এটাকে প্যাসিভ করার জন্য আমাদের কী লাগবে অক্সিলিয়ারি হিসেবে, ওয়াজ ওয়ার লাগবে। সো ওয়াজ ওয়ার লাগবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। জাস্ট এতটুকু আমি মাথার মধ্যে সাজাই ফেললাম আমি, হ্যাঁ। সাজাই ফেলার পরে এরপর আমি দেখি যে আমি এখন কী করতে পারি। তাহলে এখানে আমাদের অবজেক্ট পজিশনে আছে আজ, তাহলে আমরা আজকে সামনে নিয়ে আসবো, সাবজেক্টের জায়গার মধ্যে আমরা নিয়ে আসবো। আজকে সাবজেক্টের জায়গায় আনলে কী হয়, উই হয়। আমরা জানি উই হলো সাবজেক্ট, উইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে আজ, আই থাকলে মি হইতে, তাহলে মিকে সামনে আনলে আই হয়ে যাবে, আজকে সামনে আনলে উই হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে উই নিয়ে আসলাম, উই অল। এখন আমরা জানি যে যেহেতু এখানে আমাদের সিম্পল পাস্ট সেহেতু আমাদের ওয়াজ ওয়ার থেকে যে কেউ একজন লাগবে, যেহেতু উই অল এটা প্লুরাল সেই জন্য আমরা ওয়ার নিয়ে আসবো, উই অল ওয়ার, যে ভাবটা তো সে ভাবের পাস্ট পার্টিসিপল, তো উই অল ওয়ার প্লিজড। এখন আমাদের দেটা সে পিছনে চলে যাবে, উই অল ওয়ার প্লিজড বাই দেম। এখন আমরা একটা এরপর আমরা মনে রাখবো যে আমাদের কোনো ব্যতিক্রমধর্মী কিছু আছে কি না, যে দেখলাম যে এখানের মধ্যে তো আমাদের পরীক্ষা অপশানের মধ্যে আমরা দেখলাম যে বাই দেমওয়ালা আছে, সাথে সাথে আমরা খেয়াল করলাম যে এখানের মধ্যে তো আমাদের প্লিজডের পরে, আচ্ছা এখানে আমাদের এই চারটার মধ্যে প্লিজ নাই, প্লিজের পর উইথ হবে, আচ্ছা আমি অ্যাড করে দেবো স্লাইডটা আমাদের দেওয়ার সময়। চিন্তা করবো আরেকটু বেস্ট কোনটা হয়, তাহলে প্লিজের পরে উইথ দিলে আরেকটু বেস্ট হয়ে যায়, তাইলে উই অল আর প্লিজড উইথ দেম। একজন বলছে এখানের মধ্যে বাই দেম দিলে হইতে পারে কি না, বাই দেম দিলে হইতে পারে বাই দেম দিলে, কিন্তু উইথ দেম দিলে সেটা অধিকতর শুদ্ধ হবে। ভাষার ক্ষেত্রে আমরা কখন কোন ধরনের জিনিসপত্র ব্যবহার করব, যেমন তোমার হচ্ছে যে ধরো বাংলা বাগধারা আছে, হ্যাঁ, বাগধারার ক্ষেত্রে আমরা যদি এখানে যেমনে আসে ওখান থেকে যদি কোনো ওয়ার্ড যদি একটা চেঞ্জ করি তাইলে ওইটা আর তোমার হচ্ছে যে তোমার ওই বাগধারাটা থাকে না, রাইট। যেমন তো ব্যাঙের সর্দি, এখন তুমি ব্যাঙের সর্দি তুমি করলে যে ব্যাঙও তো ইয়েতে থাকে, ব্যাঙের বাচ্চা, ব্যাঙ আছে সর্দি, তুমি বলে ব্যাঙ আছে সর্দি করে দিলে, তখন ওটা আর ঠিক থাকবে না, এটা তাই না, ওটা চেঞ্জ হয়ে যাবে এটা। তো এখন ইংলিশের মধ্যেও এখানেও আমি দেখতে পাবো যে কিছু ভার্বের সাথে কী প্রিপোজিশন অ্যাড হবে এটা ফিক্স করা আছে, এটাই এই ভাষার অংশ। তাহলে আমি ওটা যদি না দেই তাহলে হয়তো গ্রামাটিক্যালি আমি কারেক্ট থাকবো, কিন্তু এটা আমাদের ইউজ ক্ষেত্রে পুরোপুরি আমার শুদ্ধ হলো না। তোমরা একটা বই পড়বা, সেটা হলো সোয়ানের প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস, হ্যাঁ, সোয়ানের, বিশেষ করে যারা জেনারেল ক্যাডারের পরীক্ষা দিবা প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস সোয়ানের, হ্যাঁ, এই বইটা কিনবা। এই বইয়ের মধ্যে ইউজেস নিয়ে অনেক সেন্টেন্স লেখা আছে, তুমি বুঝবা কোন কোন কনটেক্সটে আমরা কোন সেন্টেন্স ইউজ করবো, কোনটা ইউজ করা শুদ্ধ, কোনটা ইউজ করা ভুল, ওটা অনেক বেশি প্র্যাকটিস করতে পারবা। আমরা মাঝে মধ্যে এরকম সেন্টেন্স আমরা দেখব যেখানে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা আমাদের সাবজেক্ট হিসেবে পিপল আছে, ওয়ান আছে, সামওয়ান আছে, সামবডি আছে, হ্যাঁ। তো এরকম যদি অনির্দিষ্ট কোনো ব্যক্তি যদি হয় তাহলে তাকে আমরা প্যাসিভ করার সময় আমরা এদেরকে আমরা হচ্ছে যে বাই সহ লেখার কোনো প্রয়োজন নাই। যেমন ধরো পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, লোকজন সবসময় যারা দেশপ্রেমিক তাদেরকে স্মরণ করে, দেশপ্রেমিককে সবসময় স্মরণ করে। আমরা বলছি প্যাসিভ করার সময় তুমি মাথার মধ্যে তিনটা জিনিস খেয়াল রাখবা। প্রথমে দেখি এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কোন ধরনের সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা বিবৃতিমূলক বাক্য। কারণ আমরা জানি ইম্পারেটিভ হলে একরকম রুলস হইতো, ইন্টারোগেটিভ হলে আরেক রকম হইতো। তাহলে প্রথম দেখলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 1। নাম্বার 2 আসি, এটা কোন টেন্সে আছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তুমি এখন কল্পনা করো সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে তুমি এখানের মধ্যে তোমার অক্সিলিয়ারি কী লাগবে, কী লাগবে বলো তো? সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে অক্সিলিয়ারি কী লাগবে? এম ইজ আর লাগবে, এম ইজ আর লাগবে। আর সকল প্যাসিভ বসে ভার্বের পাস্ট পার্টিসিপল। এতটুকু তুমি চিন্তা করলা। এরপরে তুমি একটু মাথার মধ্যে নিয়ে আসো যে ব্যতিক্রম কিছু আছে কি না, পরীক্ষার মধ্যে তো এগুলোই বেশি আসবে। এখানে তুমি এক্সট্রা কিছু আছে কি না, এক্সট্রা কিছু থাকলে তুমি তখন খেয়াল করলে যে পিপল আছে সামনে, পিপল সামনে থাকলে তো পিপল আবার পিছনে, সেক্ষেত্রে এখানের মধ্যে
বসবে না, না অয়ার তো বসবে সিম্পল পাস্টে, রিয়া অয়া সিম্পল পাস্টে বসবে, এখানে অ্যামিজার বসবে আমাদের সিম্পল প্রেজেন্টে। এরপর তুমি চিন্তা করলা তাহলে এখানে ব্যতিক্রম কিছু, পিপল সামনে থাকলে তো পিপল পরে বসে না, তখন তুমি তাহলে সেন্টেন্স কি আনলা, তুমি এখানের মধ্যে প্যাসিভ ভয়েস করার সময় তুমি প্যাট্রিয়টকে সামনে আনলা, দ্য প্যাট্রিয়টস, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যামিজার থেকে তুমি আর নিলা, কেন আর নিবা, কারণ দ্য প্যাট্রিয়টস হলে প্লুরাল, প্যাট্রিয়টস আর। এরপরে তুমি জানো যে ভার্ব যেটা আছে রিমেম্বার তার পাস্ট পার্টিসিপল হবে, দ্য প্যাট্রিয়টস আর রিমেম্বার্ড। এখন এখানে অ্যাডভার্ব যেটা আছে অলওয়েজ, সেটা আমাদের আমরা জানি অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখান দিয়ে বসে যাবে। সো দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। এখন বাই দ্য পিপল, বাই দ্য পিপল, দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই দ্য পিপল। তুমি এতটুকু চিন্তা করছো, দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই দ্য পিপল। তারপর তুমি অপশান এ বি সি ডি চারটা অপশানই দেখলে একটা অপশানের মধ্যে আছে দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই দ্য পিপল নাই, সাথে সাথে তোমার মনে পড়ে গেছে কিরে এখানে তো বাই দ্য পিপল তো হবে না, কারণ যদি পিপল ওয়ান সামবডি অনির্দিষ্ট ব্যক্তি যদি হয় প্যাসিভ ভয়েস হতে এগুলোকে শেষে অ্যাড করা লাগে না, তখন তুমি বলছো কারেক্ট আনসার হচ্ছে দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। ওকে, এখন উল্টা জিনিসটা দেখো, তুমি যদি দেখো যে তোমার হচ্ছে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় তুমি দেখলে এবার যে তোমার সাবজেক্ট দেওয়া নাই, যেমন দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, এটাকে যে আমি যে অ্যাক্টিভ করতাম তখন এখানে আমি সাবজেক্টের জায়গায় কাকে আনবো, তখন আমি এরকম কোনো একজন সাবজেক্ট ঠিক করে নিতাম, অনির্দিষ্ট একটা ঠিক করে নিতাম, যে সামবডি পিপল দ্য অথরিটি এরকম কিছু একটা আমি ধরে নিতাম। যেমন মাই পেন হ্যাজ বিন স্টোলেন, আমার কলমটা হচ্ছে চুরি হয়েছে, এটা কোন ভয়েস বলো তো, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? মাই পেন হ্যাজ বিন স্টোলেন, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ কেমনে বুঝবো? আমরা দেখব যে এটা যদি অ্যাক্টিভ হইতো তাহলে হ্যাজের সাথে ডিরেক্টলি ভার্বের পাস্ট পার্টিসিপল হতো, এখানে কোনো বিন থাকতো না, অথবা হ্যাজ বিনের সাথে যে ভার্ব তার সাথে আইএনজি হইতো, হয় প্রেজেন্ট পারফেক্ট হতো না প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ হতো। কিন্তু যেহেতু হ্যাজের সাথে বিন আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, নিশ্চয়ই এটা প্যাসিভ ভয়েস। কিসের প্যাসিভ ভয়েস? এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস। ওকে, এটাকে অ্যাক্টিভ করতে বলছে। আমরা যেন অ্যাক্টিভ করতে গেলে আমার ভার্বের এজেন্টটাকে সামনে আনতে হবে। এরপরে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমার এখানের মধ্যে আমার হ্যাজ আসবে, স্টোলেন আসবে, অবজেক্টটা পিছনে চলে যাবে, হ্যাজ স্টোলেন মাই পেন। এখন সামনে আমরা কাকে বসাবো এটা তো আমরা এখানে কিছু দেয়া নাই, তো এখানে আমরা কোনো একটা কিছু ধরে নিব। সো সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, আমরা অর্থের সাথে এখানে গরমিল হবে না, এটা রেখে আমরা এখানে কোনো একটা সাবজেক্ট ধরে নেব সামনে, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, কেউ একজন আমার কলমটা চুরি করছে। তাহলে প্যাসিভ অর্থ হলে আমার কলমটা চুরি হয়েছে, আর অ্যাক্টিভ হচ্ছে কেউ একজন আমার কলমটা চুরি করছে। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, যে একজনের তার প্রমিসটা রাখা উচিত। তাহলে এটা দেখে আমরা কী কী জিনিস ভাববো, আমরা সেন্টেন্স আগে একটু মনোযোগ দিয়ে দেখি। হঠাৎ তো দেখলাম এখানে একটা মুডাল ভার্ব আছে, শুড আছে। ওকে, যদি শুড আছে আমরা জানি যে মুডাল ভার্ব যদি থাকতো তাইলে আমরা হচ্ছে যে মুডাল যে ভার্ব সে শুডের সাথে আমরা কী লাগাই দিব, একটা বি লাগাই দিব, এবং সকল প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল। জাস্ট এইটুকু মনে রাখার ব্যাপার আছে, এটুকু মনে রাখার থাকলে বাকিটুকু আমি এখন সাজাই নিব। তাহলে আমি ওয়ান্স প্রমিস সামনে নিয়ে আসলাম, ওয়ান্স প্রমিস সামনে আনলাম, ওয়ান্স প্রমিস সামনে নিয়ে আসলাম, ওয়ান্স প্রমিস সামনে নিয়ে আসলাম, এখানে শুড আনলাম, শুড আনলাম, এরপরে আমি বি আনলাম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বি কেপ্ট। ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট। এখন দেখলাম অপশানের মধ্যে এটাও আছে, ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট। তখন আমি চিন্তা করলাম যে অনির্দিষ্ট কোনো কিছু যদি আমার যদি থাকে সামনে, হ্যাঁ, এখানে দেখি যে ওয়ান্স প্রমিস, এখানে এটা ওয়ান্স কেন হয়েছে, কারণ এটা ওয়ানের পজিটিভ হয়েছে, যে একজনের উচিত একজনের প্রমিসটা রাখা, একজন উচিত, এটা গ্রামাটিক্যালি ভুল না, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, এটা কারেক্ট। কিন্তু ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট, এটা শুনতে একটু কেমন জানি আমাদের একটু শ্রুতিমধুর লাগতেছে না। এই ওয়ান্সটা আসছে আসলে এই ওয়ানের পজিটিভ হিসাবে। এখন আমি তো এখানে বাই ওয়ানটা রাখতেছি না, আর আমি এখানে বাই ওয়ান রাখতেছি, আমি যদি বলতাম ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট বাই ওয়ান, আমি বাই ওয়ান এখানের মধ্যে কী করতেছি না, রাখতেছি না। যদি বাই ওয়ান আমি রাখতেছি না, অনির্দিষ্ট কিছু রাখবো না আমি এখানের মধ্যে, তাহলে সাবজেক্টের জায়গায় এখানে ওয়ান্স রাখার আমার কোনো প্রয়োজন নাই, সেটা আমি বলবো শুধু আ প্রমিস শুড বি কেপ্ট। তাহলে প্রথমটা গ্রামাটিক্যালি কারেক্ট ছিল, 100% কারেক্ট, কিন্তু একটু কম সুন্দর এটা, কারণ আমি এখানে তো বাই ওয়ান রাখি নাই, বাই ওয়ান না রাখলে এখানে আর ওয়ান্স রাখার আমার প্রয়োজন নাই, এটা একটু অসুন্দর হয়ে যায়। শুধু বললাম আ প্রমিস শুড বি কেপ্ট, একটা প্রমিস এটা রাখা উচিত। ক্লিয়ার?
এরকম এক্সাম্পল যেগুলো তোমার একটু যেগুলো তোমাকে সাইজ করতে হবে যেগুলো, সেগুলো পরীক্ষায় তোমার ইউজুয়ালি বেশি আসে। এখানে আমি পরীক্ষা আসার মতো এক্সাম্পলগুলো এখানে আমরা রাখছি। রিফ্লেক্সিভ কোনগুলো? মাই সেলফ, হার্ট সেলফ, হিম সেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ। তো রিফ্লেক্সিভ যদি থাকে তাইলে এখানের মধ্যে আমাদের সাবজেক্টটা যা ছিল তাই থেকে যাবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। রিফ্লেক্সিভ অবজেক্টটা শেষে চলে যাবে বাই যুক্ত হয়ে। লিয়া ফ্যান্স হার্ট সেলফ, ও নিজেকে নিজে বাতাস করে, নিজেকে নিজে পাখা করে, তা লিয়া ফ্যান্স হার্ট সেলফ। আমরা দেখলাম সেন্টেন্সটা আমাদের হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটা কোন টেন্সে? এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। তাহলে আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্স হলে যেহেতু টেন্স অনুযায়ী অক্সিলারি লাগবে, অক্সিলারি কী লাগবে আমাদের? অ্যামিজাল লাগবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। এতটুকু আমরা চিন্তা করলাম। এরপর চিন্তা করলাম যে এখানে আমাদের বিশেষ কিছু আছে কিনা, দেখি বিশেষ একটা কিছু আছে কিনা, একটা রিফ্লেক্সিভ আছে। রিফ্লেক্সিভ থাকলে আমরা চিন্তা করব তাইলে আমাকে সাবজেক্টটা চেঞ্জ করা যাবে না। তাইলে এক্ষেত্রে সাবজেক্ট চেঞ্জ না করি তাহলে লীলাটা থেকে যাবে। সো আমাদের লীলা এখানে আমি যার থেকে ইজ নিব, ভার্বের পাস্ট পার্টিসিপল। সো লীলা ইজ এবং ভার্ব যেটা আছে তার পাস্ট পার্টিসিপল, লীলা ইজ ফ্যান্ড। এবং রিফ্লেক্সিভ যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাই যুক্ত হয়ে শেষে অ্যাড হয়ে যাবে। সো লীলা ইজ ফ্যান্ড বাই হার্ট সেলফ। কমপ্লিমেন্ট যদি থাকে, যেগুলোকে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্টে বলতে পারি, তাদেরকে আমরা যদি প্যাসিভ করি তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টিটিভ বা কমপ্লিমেন্টারি যে অবজেক্টটা সেটা ঠিক ভার্বের পাস্ট পার্টিসিপল পরপর বসে যাবে। উদাহরণ দেখলে ক্লিয়ার হবে তোমার হচ্ছে যে রুলসটা না দেখে। দেখো, দি ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এখন প্রেসিডেন্টটা কি বলো তো? প্রেসিডেন্টটা কি? প্রেসিডেন্ট হচ্ছে হিমের কমপ্লিমেন্ট। দি ইলেক্টেড হিম ইকুয়াল টু প্রেসিডেন্ট, তাহলে কমপ্লিমেন্ট। শি নেম দ্য ক্যাট হুইস্কার্স, ও ক্যাটকে হুইস্কার নাম দিচ্ছে, তো হুইস্কার হচ্ছে এখানে ক্যাটের কমপ্লিমেন্ট। দ্য কমিটি অ্যাপয়েন্টেড হার চেয়ারপারসন, এই চেয়ারপারসন এবং হার, চেয়ারপারসন হচ্ছে হারের কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের আরেকটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেগুলোকে আমরা এতদিন কমপ্লিমেন্ট বলছি সেগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে আমার এই ফ্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটা, এটা ঠিক ভার্বের পাস্ট পার্টিসিপল পরপর বসে যাবে, শুধু এইটুকু মনে রাখতে হবে। আচ্ছা, উই ইলেক্টেড হিম মেয়র, তাহলে এটা দেখে আমরা প্রথমে দেখলাম এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স, সরি সিম্পল পাস্ট টেন্স। তা যেহেতু এটা সিম্পল পাস্ট তাহলে আমরা এখানে অক্সিলারি কী কী লাগবে? অক্সিলারি লাগবে হয় ওয়াজ নাহলে ওয়ার, তাহলে ওয়াজ অথবা ওয়ার লাগবে ভার্বের পাস্ট পার্টিসিপল। জাস্ট এতটুকু আমরা হচ্ছে যে দেখলাম। তাহলে এখন আমরা দেখলাম এখানে অবজেক্ট কী আছে? হিম আছে এবং মেয়র আছে, হিমও আছে মেয়রও আছে, এবং যেখানে দেখলাম মেয়রটা হচ্ছে হিমের কমপ্লিমেন্ট। এখন আমরা নর্মালি চিন্তা করলাম যে অবজেক্ট তাহলে কোনটা আনবো? আচ্ছা, মেয়র আনলাম সামনে। সো মেয়র ওয়াজ ইলেক্টেড বাই আজ। হিম কী করবো? না, তাহলে হলো না জিনিসটা। মেয়র ওয়াজ ইলেক্টেড বাই আজ হিম, সেটা হলো না, তাহলে না, এটা হবে না। তাহলে আমরা হিমকে সামনে আনি দেখি, তাহলে হিমকে সামনে আনি, তাহলে হিমকে সামনে আনলে হি হবে। তাহলে হি ওয়াজ ইলেক্টেড বাই আস। এখন মেয়রটা তাহলে কী করবো? ও মেয়রটা কিন্তু বসাই দেবো, তাহলে হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস, তাহলে হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস। তাহলে তুমি ভুল করলা, প্রথমে ভুল চিন্তা করলা যে মেয়র আগে আনলে করা যায় না, তো করা যায় না, এটা তো সমস্যা। এটা তবে তুমি তাহলে হিকে সামনে আনে করলা, তখন তো মনে পড়ে যাবে কি তাহলে মেয়রটা কী করবো? এটা ইলেক্টেডের পরে বসাই দেবো, হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস, সে আমাদের দ্বারা মেয়র নির্বাচিত হয়েছে। কগনেট অবজেক্ট কোনগুলো? সেরকম একটা ঘুমাইছি, সেরকম একটা খাওয়া খাইছি। তাহলে কগনেট অবজেক্ট মানে যেখানে হচ্ছে তোমার যেমন দে লিভ এ হ্যাপি লাইফ, তার একটা ভালো জীবন তারা যাপন করছে, সে এক দৌড়াইছে, সে ঘুমাইছে। হ্যাঁ, টু স্মাইল, টু লিভ এ লাইফ, টু লাফ এ লাভ, সেরকম একটা হাসি হাসলাম, এগুলোকে বলে কগনেট অবজেক্ট। টু লিভ এ লাইফ, স্মাইল, টু লাফ এ লাভ, টু ডাই এ ডেথ, হ্যাঁ, টু স্লিপ এ স্লিপ, টু ড্রিম এ ড্রিম, টু রান এ রেস, টু ফাইট এ ফাইট, সে একটা লড়াই সে করছে, টু ফাইট এ ব্যাটল, এগুলো বলা হয় কগনেট অবজেক্ট। এখানের মধ্যে তোমার আলাদা করে কিছু না, একই জিনিস। প্রথম দেখলাম কি র্যান এ রেস, সে একটা দৌড়াইছে, দেখলাম এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেকেন্ড দেখলাম এটা আমাদের সিম্পল পাস্ট হলে আমাদের অক্সিলারি লাগবে, কী লাগবে? ওয়াজ ওয়ার লাগবে, আমাদের ওয়াজ ওয়ার লাগবে, রাইট, ওয়াজ ওয়ার লাগবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল সব প্যাসিভ ভয়েস এতটুকু লাগবে। তাহলে আমরা কী হবে? আর এসকে সামনে আনলাম, আর রেস ওয়াজ ওয়ার থেকে ওয়াজ আনলাম, রেস ওয়াজ, আর ভার্বের পাস্ট পার্টিসিপল, আর রেস ওয়াজ
রান র্যান রান, রান র্যান পাস্ট পার্টিসিপল রান, তাহলে এ রেস ওয়াজ রান বাই হিম, নতুন কিছু না এখানের মধ্যে। তাহলে তুমি এত লম্বা চড়ে এত রুলস তোমার মনে রাখা লাগবে না, তুমি নর্মালি দেখে বুঝতে পারতেছো যে এখানের মধ্যে আমার এ রেস আগে আসবে, ওয়াজ রান হবে বাই হিম। কোয়াসি প্যাসিভ কোনগুলো? কোয়াসি প্যাসিভ হচ্ছে যে যেগুলো তোমার হচ্ছে যে স্ট্রাকচার হচ্ছে দেখতে লাগে অ্যাক্টিভ, কিন্তু ওরা মনে মনে নিজের প্যাসিভ মনে করে। হ্যাঁ, তাহলে ওরা হচ্ছে যে ওরা ট্রান্স অ্যাক্টিভ। হ্যাঁ, ওরা হচ্ছে ট্রান্স অ্যাক্টিভ, ওরা হচ্ছে ট্রান্স অ্যাক্টিভ, মানে ওগুলো তোমার ওরা দেখতে লাগে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু ওরা নিজেরা মনে মনে প্যাসিভ ভয়েস ওরা মনে করে নিজেকে নিজে। কেমনে দেখো, রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। এখন সেল করার কাজটা যে করে সে বারবার এজেন্ট। সেল করার কাজ রাইস কি নিজে নিজে সেল করতে পারে? রাইস নিজে 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 সেল করতে পারে না। তাইলে এই বাক্যটা তো আমরা বুঝতে পারতেছি এটা আসলে প্যাসিভ হওয়া উচিত, এটা প্যাসিভ হওয়া উচিত, কিন্তু স্ট্রাকচার এটা প্যাসিভ হয় না, স্ট্রাকচার অ্যাক্টিভ হয়েছে। এগুলো বলা হয় হাফ প্যাসিভ বা কোয়াসি। কোয়াসি শব্দটা তোলে হাফ, সেমি কোয়াসি শব্দটা তোলে সেমি মানে হাফ, অর্ধেক প্যাসিভ। তার মানে এগুলো দেখতে লাগে অ্যাক্টিভ, কিন্তু মিনিং হচ্ছে আসলে প্যাসিভ। ক্লিয়ার? এগুলো বলা হয় কোয়াসি প্যাসিভ। হানি টেস্ট সুইট, মধু খাইতে মিষ্টি। তাইলে এই যে টেস্ট করার যে কাজটা, এটা সামবডি টেস্ট করে, তাই না? উই টেস্ট হানি, সামবডি টেস্ট করে, টেস্ট করার কাজ হানি নিজে নিজে করতে পারে না, তার মানে এটা প্যাসিভ হওয়ার কথা, কিন্তু স্ট্রাকচার হলো অ্যাক্টিভ। এগুলো এই জন্য এগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ বা হাফ প্যাসিভ। বুঝা গেছে কোয়াসি প্যাসিভ? এখন এরকম কোয়াসি প্যাসিভ দেখে তোমরা চিনতে হবে কী কী ভাব থাকে এখানের মধ্যে। টেস্ট, রিডস, সেলস, ফিলস, সিমস, এগুলো থাকবে। এরকম কোয়াসি প্যাসিভকে যদি তুমি প্যাসিভ করতে চাও, তাহলে এখানে অনেক লম্বা চড়ো নিয়ম আছে, আমরা লম্বা চড়ো নিয়মে যাব না। আমরা নর্মালি দেখি আমরা দ্য পিল টেস্ট বিটার, পিল এটা খাইতে এটা তিতা। প্যাসিভ করতে চেষ্টা করি আমরা, অবজেক্টটার সামনে নিয়ে আসি, অবজেক্ট তো নাই, সামনে কী আনবো? দ্য পিল টেস্ট বিটার, কিছু নাই সামনে আনার মতো। তাহলে এটা আমরা মিনিং বাংলায় কী বলতে পারি আমরা এটাকে? পিল হচ্ছে তিতা যখন টেস্ট করা হয়। কেমন লাগলো? রিপন ভাইয়ের মতো বললো, কেমন লাগলো বন্ধুরা? দ্য পিল টেস্ট বিটার, এটা এরকম যদি বলি আমরা যে পিল হচ্ছে তিতা যখন এটা খাওয়া হয়, যখন এটা টেস্ট করা হয়, কেমন হলো? প্যাসিভ হলো না? এখন হলো তো। তাহলে আমরা অনেকভাবে চেষ্টা তদবির করলাম, কোনোভাবে প্যাসিভ করা যাচ্ছে না, কারণ এখানে অবজেক্ট কিচ্ছু নাই। তাহলে তো আমি সমস্যার মধ্যে পড়ে গেছি না, আমরা এটাকে মিনিং ধরে ধরে করি। তাহলে বললাম পিল হচ্ছে তিতা, দ্য পিল ইজ অ্যাডজেক্টিভটাকে আমরা সামনে নিয়ে আসলাম, পিল ইজ বিটার, পিল ইজ বিটার। এরপরে টেস্ট যে ভার্বটা প্যাসিভ করব, কি লাগাবো? ওয়েন ইট ইজ টেস্টেড। সো পিল হচ্ছে তিতা যখন এটা টেস্ট করা হয়। এখন এই জিনিসটা নর্মালি তুমি বাংলা ভাষা বুঝছো না? বুঝছো কিনা বলো? পিল হচ্ছে তিতা যখন টেস্ট করা হয়। আচ্ছা, তাহলে আমরা এগুলো অন্যগুলো করি। গ্রিন ম্যাঙ্গো ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড, দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট, আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট, দ্য রেড রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ সিমড। এটা কেমন জানি হয়। আচ্ছা, এটা প্যাসিভ আমি খুঁজে বার করবো, এটা আমি জানি না কি, এটা অন্য কিছু একটা হবে। দ্য রেড রোজ ইজ সুইট, এই মিনিং জানি না, এটা খুঁজে বের করতে হবে এটা কী হবে, কারণ হোয়েন ইট ইজ সিমড তো এটা খুব একটা মানে উইয়ার্ড একটা সেন্টেন্স হয়ে যায়। হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, দ্য বক্স ইজ হেভি হোয়েন ইট ইজ ফেল্ট। না, এটা সিম সুইট, সিম, দ্য রেড রোজ সিমস সুইট, সিমের পাস্ট পার্টিসিপল সিমড, কিন্তু হোয়েন ইট ইজ সিমড এটা তো একটা উইয়ার্ড টাইপের সেন্টেন্স হয়ে যায়, এটা মিনিংলেস একটা ব্যাপার হয়ে যায়। দ্য রেড রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ সিমড, না এরকম এটা হবে না, এরকম প্যাসিভ না। স্ট্রাকচার অনুযায়ী এটাই হবে, কিন্তু অন্য কিছু একটা হবে এখানের মধ্যে, মানে মিনিং খুব উইয়ার্ড কিছু একটা হয়ে যায়। হয় সিন, না ভাবতো সিম এখানের মধ্যে, ভাবতো সিম, সিন তো হচ্ছে সি থাকলে হয়তো। তাইলে আমরা এগুলো মোটামুটি মিনিং দেখে আমরা প্যাসিভ করতে পারছি। এখন তুমি এখানে অনেক লম্বা চড়ে নিয়ম লেখছি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টে অপরিবর্তিত থাকিবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। ওটা তো স্মেল, ওটা তো স্মেল, স্মেল তো স্মেল্ট, স্মেল্ট, স্মেল্ট। এ সিম মানে প্রতীয়মান হওয়া, সিম মানে কোনো কিছু প্রতিমান হওয়া। ওটা তুমি যেটা বলছো স্মেল্ট, ওটা তো স্মেল থেকে আসছে, স্মেল, স্মেল্ট, স্মেল্ট,
রেড রোজটা সুইট মনে হচ্ছে, ওকে, স্মেল ভালো নাই তো। তারপরে আমরা অ্যাডজেক্টিভটা বসে যাবে, ওয়েন বসবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ইট বা দে বসবে, আবার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। হ্যাঁ, এত লম্বা চূড়া নিয়ে মনে রাখা লাগবে না, তুমি এটা দেখলে পারবে এখন। ক্লিয়ার? কয়েকবার দেখে প্র্যাকটিস করবা। দ্য বক্স ফিলস হেভি, দ্য বক্স ইজ হেভি হোয়েন ইট ইজ ফেল্ট। লেভেল হাফ প্যাসিভ বা কোয়াসি প্যাসিভ। প্রেজেন্ট পার্টিসিপল থাকলে তুমি হচ্ছে যে কী করবা, দেখো কী করবা, তুমি যদি দেখো তুমি অবজেক্টিভ আর প্রেজেন্ট পার্টিসিপল আছে, ও প্রেজেন্ট পার্টিসিপলটাকে ভার্বের পরে বসাই দিবা, যেটা এইটুকুই। আই স হিম রিডিং আ বুক, আমি তার একটা বই পড়তে দেখছিলাম। আচ্ছা ধরো আমরা রুলস জানি না, আমরা দেখলাম এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কোন টেন্স আছে, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, আমার অক্সিলারি হিসেবে কী লাগবে, ওয়াজ ওয়ার লাগবে, আমাদের এখানের মধ্যে ওয়াজ ওয়ার লাগবে এবং ভার্বে পাস্ট পার্টিসিপল লাগবে। আসো তাহলে কী করবো আমরা, আ বুক, তাহলে আ বুক, আর স হিম রিডিং আ বুক। এখানের মধ্যে আমরা দেখলাম যে আ বুক ওয়াজ সিন হিম, না আমার তো অর্থ মিলাতে পারতেছি না, তাহলে অর্থ মিলাতে পারতেছি না, তাহলে আমরা হচ্ছে যে এখানের মধ্যে আমরা আ বুক দিয়ে ট্রাই করলাম, আ বুক দিয়ে হচ্ছে না, তাহলে কোনটা দিয়ে করতে পারি আমরা, হিম দিয়ে ট্রাই করে দেখি আমরা, তাহলে হিম দিয়ে ট্রাই করে দেখি আমরা। সো হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি। হ্যাঁ, এইবার মনে হয়েছে, তাহলে প্রথমে একটা ভুল করার চেষ্টা করলাম, আ বুক দিয়ে করার ট্রাই করলাম, না বুক দিয়ে হচ্ছে না, হি দিয়ে করলে তখন আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে। হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি। বুঝতে পারছো? প্রথমে তুমি যেভাবে পারো একবার তুমি ট্রাই করে দেখো, তুমি পারো কি না, দেখবে আ বুক দিয়ে তুমি মিলাইতে পারতেছো না, আ বুক দিয়ে মিলবে না তোমার। তো তুমি এখানের মধ্যে তাহলে আমাদের অবজেক্ট যেটা এখানে আমাদের হিম যে অবজেক্টটা সেটাকে তুমি সামনে আনবে। আমি তাকে দেখছিলাম একটা বই পড়তে, তাহলে এখানের মধ্যে আমার মনে রাখতে হবে এ আই হচ্ছে আমাদের সাবজেক্ট, এ স হচ্ছে ভার্ব, হিম হচ্ছে আমার এখানে অবজেক্ট। তাহলে বুকে আমি অবজেক্ট মনে করলো, সে আমার এখানের মধ্যে, সে আমার অবজেক্ট না এখানের মধ্যে। ওকে, সে হচ্ছে কি এখানের মধ্যে, সে হচ্ছে এখানের মধ্যে পার্টিসিপিয়াল ফ্রেজ, রিডিং আ বুক। এটা বুঝতে পারছো? তুমি যদি ভুল করে বুকে অবজেক্ট ধরে যদি করার ট্রাই করো, দেখবে মিলবে না, ভুল করলে এখানে মিলার কোনো চান্স নাই। রাহাত আর রুফ কী বের করছে, তোমার যে দেখতে পাচ্ছি না, ছবি দেখতে পাচ্ছি না, ChatGPT থেকে বের করে নিয়ে আসছো, কোনটা নিয়ে আসছো, এটা হয়েছে, এটা পারবা? ওকে, সো তুমি যদি ভুলে যাও, তুমি ভুল করে ট্রাই করে দেখো যে তুমি ভুলটা হয়, দেখবো ভুলটা মিলবে না, কখনো ভুলটা অর্থ মিলাতে পারবে না। আমি এখানে আ বুক দিয়ে ট্রাই করে দেখছি কিন্তু মিলতেছে না, আ বুক তো অবজেক্ট না, মিলবে কীভাবে, মিলবে না এখানে। কিছু ভার্ব দেখবা তোমার নিড, বি, ডেয়ার, মেক, হিয়ার, সি, ফিল, লেট, হেল্প, নো, বিহোল্ড, হ্যাঁ, তারপরে তোমার ওয়াচ, হ্যাঁ, এই ভার্বগুলো যদি তোমার থাকে তাহলে প্যাসিভ করার সময় তারপরে একটা টু বসাতে হবে। যেমন দে মেড হিম টেল এভরিথিং, হ্যাঁ, যে আচ্ছা দে মেড হিম টেল এভরিথিং, এইটা একটা হলো পজিটিভ ভার্ব এখানের মধ্যে মেড, এটা আমরা হচ্ছে যে সামনে পড়বো। মেক যখন পজিটিভ ভার্ব হয় অর্থ হলো জোর করা, কাউকে জোর করা, যে তারা তাকে সব কিছু বলতে জোর করাইলো, জোর করছে। তাইলে এখানের মধ্যে আমাদের এই মেক ভার্ব অর্থ হচ্ছে জোর করানো, তাহলে জোর করানোর জন্য এখানের মধ্যে আমরা এটাকে আমি প্যাসিভ করব। তাহলে আমরা এখানের মধ্যে নর্মালি আগে চিন্তা করো তুমি আগে করতে পারো কি না, তুমি আগে কী করলা, দে মেড হিম, তাহলে হিম আমাদের হচ্ছে অবজেক্ট, তাহলে হি যেহেতু এখানের মধ্যে মেড আছে তাহলে এখানে আমাদের একটা ওয়াজ আসবে, হি ওয়াজ মেড টেল এভরিথিং বাই দেম, হি ওয়াজ মেড টেল এভরিথিং বাই দেম। এইটা বললে আমাদের মনে হচ্ছে যে এখানে কিছু একটা মিসিং আছে, হি ওয়াজ মেড টেল এভরিথিং বাই দেম, কিছু একটা মিসিং আছে। তো মনে করে যে ও আচ্ছা এখানে একটা টু লাগাই দিলে আমাদের মিনিংটা আরও কমপ্লিট হবে। তাহলে হি ওয়াজ মেড টু টেল, আমরা এখানের মধ্যে এভরিথিং বাই দেম না বলে দেমটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে বাক্যটা আরও সুন্দর হবে। তাহলে হি ওয়াজ মেড টু টেল দেম এভরিথিং। প্রথমে আমরা একটা ভুল করে করলাম, আগে আমরা বললাম যে হি ওয়াজ মেড টেল এভরিথিং বাই দেম, তারপর চিন্তা করলাম যে এভাবে একটু কম সুন্দর লাগতেছে, তাহলে আমরা দেমটাকে আগে আনলাম, তারপর এখানে কিছুটা মিসিং মনে হচ্ছে, তখন আমরা এখানে একটা টু যুক্ত করলাম, তখন মনে পড়ে যে আরে কিরে আমরা তো এরকম আছে এরকম, তাইলে যে নিড, বি, ডেয়ার, মেক, হিয়ার, সি, ফিল, লেট, হেল্প, নো, বিহোল্ড, ওয়াচ, এগুলো থাকলে আমাদের একটা টু লাগবে, তখন এটা তোমার মনে পড়ে যাবে। ওকে,
আর পরীক্ষা 4টা অপশন যখন তুমি দেখবা তখন তুমি 4টা অপশানে খেয়াল করলা যে একটার মধ্যে লেখা আছে হি ওয়াজ মেড টেল এভরিথিং বাই দেম, এটা মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে, এটা বাদ। তাহলে হি ওয়াজ মেড আর তোমার হচ্ছে যে টেল দেম এভরিথিং, দেখবা যে এটা কিছু একটা মিসিং আছে, এটা বাদ। তখন একটা সেন্টেন্স দেখে তোমার পছন্দ হবে, সব মনে পড়ে যাবে, আরে হ্যাঁ মনে পড়ে গেছে আমার এখানে এটা টু আছে, আবার এখানে দেমও সামনে আসবে, মনে পড়ে যাবে, অপশন দেখলে মনে পড়ে যাবে তোমার। ওকে, এই জন্য রুলস তোমার এত গুরুত্বপূর্ণ না। তুমি দেখো তুমি ভুল করে পারো কিনা, দেখবা ভুল করলে অর্থ মিলবে না। যদি প্লিজ বা কাইন্ডলি যদি থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হবে, প্লিজ বা কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু। তো বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে টু এর আগে একটা নট বসাবা। যেমন প্লিজ ডু নট ফ্লার্ট, ফ্লার্ট অর্থ কি? ফ্লার্ট অর্থ হলো পাম দেয়া, হ্যাঁ। তো পাম দিস না, পাম দিস না বলে না, এই যে পাম দিস না, প্লিজ পাম দিস না। তাহলে এই যে পাম দিস না, পাম দিও না, তাহলে এই যেখানের মধ্যে যে প্লিজ আনলাম, প্রথম আমরা আগে প্লিজটাকে বাদ দিলাম, যে প্লিজ আমরা জানি না, আমরা আগে দেখলাম যে ডু নট ফ্লার্টকে কীভাবে করতে পারি, দেখলাম এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যদি প্যাসিভ করতে চাই তাইলে আমরা এখানের মধ্যে আমরা ডু নট ফ্লার্ট এটাই প্যাসিভ করতে পারি। কীভাবে এটাকে আমরা, ধরো তুমি প্লিজ আলার নিয়ে আমরা জানো না, তাহলে এটাকে আমরা লেট নোট আনবো, তাই না? লেট দ্য, তাহলে মিলতেছে না তো, ডু নট ফ্লার্ট মিলতেছে না তাহলে আমাদের এখানের মধ্যে, কারণ অবজেক্ট তো না এখানের মধ্যে আমাদের। তাহলে আমরা হচ্ছে অন্যভাবে ট্রাই করলে এটা মিলবে না। আমরা এখানের মধ্যে আমরা যেহেতু অবজেক্ট নাই, তাহলে লেটের পরে তো আমরা কি আনার মতো কিছু নাই, তাহলে আমাদের আগে যেটা চিন্তা করছিলাম সেটা বাদ। তাই নিশ্চয়ই এখানের মধ্যে আমাদের এমন কিছু আছে যেটা আমরা হচ্ছে আগের সিস্টেমের মধ্যে মিলে নাই। কী আছে এখানে? আগে আমাদের একটা প্লিজ আছে, প্লিজ থাকলে আমরা ইউর রিকোয়েস্টেড দিব। আর যদি এখানে ডু নট থাকে তাহলে আমরা একটা ভার্বের আগে একটা আমরা টু লাগাবো, তাহলে ইউর রিকোয়েস্টেড নট টু ফ্লার্ট। পাম না দিতে তোমাকে অনুরোধ করা হচ্ছে, পাম না দিতে তোমাকে অনুরোধ করা হচ্ছে। ওকে, কখন বলবে? আমাদের এহসান এবং ওর বউ যখন হচ্ছে সাদিয়া, যখন ওরা লড়াই করতেছে, তো এহসান খুব সাদিয়াকে পাম দিচ্ছে, সাদিয়া তুমি খুব সুন্দর, তুমি বধূ সুন্দরী, তুমি অনেক ভালো লক্ষ্মী, তুমি অনেক, তোমার রান্না অনেক ভালো। সাদিয়া বলল তোমাকে পাম না দিতে রিকোয়েস্ট করা হচ্ছে। এবার অর্থগুলা মনে রাখবা, ইউর রিকোয়েস্টেড নট টু ফ্লার্ট। তুমি অন্যভাবে ট্রাই করে দেখো, মিলবে না। তুমি লেট নট দিয়ে দেখো, মিলবে না তোমার। আমরা মাঝে মধ্যে এরকম কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দেখবো যেটা উভয় দিকে ট্রান্সিটিভ ভার্ব থাকে, তাহলে উভয় দিকে প্যাসিভ করতে হবে তোমার। কেমনে? লর্ড নিউ, লর্ড জানতো হোয়াট দে কস্ট, হ্যাঁ, তার কত খরচ করছে লর্ড এটা জানতো। আচ্ছা, এই বাক্যের মধ্যে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? এ হোয়াট দে কস্ট, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। লর্ড নিউ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানেও টু আগে দেওয়া যাবে কি? ইউ রিকোয়েস্টেড টু নট ফ্লার্ট, না তাহলে তো তোমার হচ্ছে যে সুন্দর হবে না জিনিসটা। ইউ রিকোয়েস্টেড টু নট ফ্লার্ট, এটা সুন্দর হবে না জিনিসটা, নট টু ফ্লার্ট। ভাষার যে তোমার শ্রুতিমধুরতা আমাদের রক্ষা করতে হবে এখানে। লর্ড নিউ, লর্ড জানতো হোয়াট দে কস্ট, হোয়াট দে কস্ট এটা হচ্ছে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ক্লজ, লর্ড নিউ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখানেও একটা আমাদের ভার্ব আছে, এখানে একটা আমাদের একটা ভার্ব আছে, তাহলে আমাকে দুদিকেই প্যাসিভ করতে হবে। তাহলে আমার দুদিকে যে আমি প্যাসিভ করব। আচ্ছা, আমি পরে যাই, আগে বলে বাক্যের অবজেক্ট কোনটা? লর্ড নিউ হোয়াট দে কস্ট, এটা অবজেক্ট কোনটা? হোয়াট দে কস্ট পুরোটাই, হোয়াট দে কস্ট পুরোটাই, হোয়াট দে কস্ট পুরোটাই। তাহলে আমার হোয়াট দে কস্ট পুরোটা অবজেক্ট, এটাকে আমি হচ্ছে যে সামনে নিয়ে আসলাম। হোয়াট দে কস্ট পুরোটা অবজেক্ট সামনে নিয়ে আসলাম, হোয়াট দে কস্ট। আমরা কি করলাম? এখানের মধ্যে আমাদের নাউন ফ্রেজ ক্লজ যেটা থাকবে এটাকে আমি পুরোটা সামনে নিয়ে আসলাম। এরপরে আমাদের টেন্স অনুযায়ী আমরা যদি দেখি এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট, নিউ আছে, তাহলে আমরা সিম্পল পাস্টের জন্য আমাদের লাগবে ওয়াজ বা ওয়ার, মানে পাস্ট পার্টিসিপল লাগবে নোন। তাহলে হোয়াট দে কস্ট ওয়াজ নোন, হোয়াট দে কস্ট ওয়াজ নোন। তারপরে আমরা নোন, হোয়াট দে কস্ট ওয়াজ নোন বাই লর্ড দিলাম, আমরা লিখলাম হোয়াট দে কস্ট ওয়াজ নোন বাই লর্ড, এটা একটা অপশানের মধ্যে আছে। এরপর আমরা অপশান বির মধ্যে যাই, দেখলাম আরেকটা অপশান আছে টু লর্ড আছে। তখন আমাদের মনে পড়ে গেল যে কিছু ভার্ব আছে যেগুলোর পরে বাই না দিয়ে টু দিতে হয়, যেমন নোন টু। তখন আমি বুঝলাম যে টু ওয়ালাটা বেশি কারেক্ট, তখন সেটা আমি দেখাবো, হোয়াট দ্য কস্ট ওয়াজ নোন টু লর্ড। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে আমাদের উভয় দিকে ট্রান্সিটিভ ভার্ব থাকলে উভয় দিকে প্যাসিভ করতে হবে, তো এটা তো আমাদের উভয় দিকে ট্রান্সিটিভ ভার্ব নাই। এরকম একটা সেন্টেন্স তাহলে আমরা এখন ট্রাই করি। দেখো, একটা অংশ হচ্ছে কোনটা? হোয়াট দ্য কস্ট ওয়ার হবে কি না? সাবজেক্ট তো সিঙ্গুলার এখানের মধ্যে, হোয়াট দ্য কস্ট সাবজেক্ট সিঙ্গুলার। ইভেন
হ্যাঁ, এই যে এখানে সাবজেক্ট সিঙ্গুলার সেজন্য ওয়াজ। আমাদের এখানে আমরা দুই পাশে দুটো বাক্য আমরা ক্লজ দেখতে পাচ্ছি। একটা লুই মাস্ট এন্ডিওর, একটা হচ্ছে হোয়াট উই ক্যান নট কিওর। আমরা যেটা কিওর করতে পারি না সেটা আমরা সহ্য করা উচিত। তো দুটো ক্লজ, একটা উই মাস্ট এন্ডিওর এবং হোয়াট উই ক্যান নট কিওর, দুটো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আছে। তাহলে এখানের মধ্যে আমাদের দুটাকে যদি আমরা তোমার হচ্ছে যে প্যাসিভ করতে হয়, তাহলে আমরা কী করব, আমরা আলাদা আলাদা করে আগে করব। প্রথম উই মাস্ট এন্ডিওর, এটাকে প্যাসিভ করি আমরা। তাহলে আমরা জানি যে মুরাল থাকলে প্যাসিভ করার জন্য কী করতে হয়, একটা কী লাগে, মুরালকে প্যাসিভ করার জন্য কী লাগে, এই যে এখানে আমাদের মুরাল ভার্ব আছে, একটা বি লাগবে, তাই না, একটা বি লাগবে। তাইলে এবং সকল প্যাসিভ বসে ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে মাস্ট বি এন্ডিউরড, এখানের মধ্যে মাস্ট বি এন্ডিউরড, কার দ্বারা এন্ডিউরড, বাই আস। প্রথম অংশকে প্যাসিভ করলাম। এরপরের অংশ হোয়াট উই ক্যান নট কিওর, যেটা আমরা কিওর করতে পারি না, হোয়াট উই ক্যান নট কিওর। এখানেও সেম, যেহেতু ক্যান এখানে মোডাল ভার্ব আছে, আমরা জানি মোডাল ভার্বের পরে একটা বি লাগাইতে হবে। তাহলে হোয়াট উই ক্যান নট কিওর, তাহলে আমরা এটাকে মোডাল করার জন্য, আমরা প্যাসিভ করার জন্য ক্যানটার পরে একটা বি লাগাই দিব, হোয়াট ক্যান নট বি কিউরড। তাহলে হোয়াট ক্যান নট বি কিউরড বাই আস, তো এটাকে আলাদা প্যাসিভ করলাম, হোয়াট ক্যান নট বি কিউরড বাই আস এবং মাস্ট বি এন্ডিউরড বাই আস, দুটাকে প্যাসিভ করলাম। প্যাসিভ করার পর দুটো এখন জোড়া লাগাই দিলাম, জোড়া লাগাইয়া আমার এই অংশটুকুকে আমরা সামনে নিয়ে আসলাম। হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এন্ডিউরড। তুমি এখন বায়াসটা আমরা কেটে দিছি, কেন কেটে দিছি, বায়াস এটা কম সুন্দর লাগতেছে। হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এন্ডিউরড বায়াস, তাহলে বায়াস রাখার কোনো দরকার নাই। ফাইনাল সেন্টেন্স হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এন্ডিউরড, যেটা কিউর করা যাবে না সেটা সহ্য করা উচিত। কিছু ভার্ব আমরা দেখব, যেরকম তোমার হচ্ছে যে লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট, হ্যাঁ, এগুলোর পরে অবজেক্ট থাকবে এবং ইনফিনিটিভ থাকবে এগুলোর পরে। এগুলোকে আমরা প্যাসিভ করার সময় আমাদের একটা টু বি লাগবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে এবং ইনডিরেক্ট অবজেক্টটা শেষে চলে যাবে, ইনডিরেক্ট অবজেক্টটা শেষে চলে যাবে এখানের মধ্যে। দেখি তো এরকম কী সেন্টেন্স আছে, হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক। এতক্ষণ যত কিছু পড়ছে দেখি একটা নিয়ম আমরা এটা করতে পারতেছি না, হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক, হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক। আমরা এতক্ষণ যেগুলো পড়ছি আমরা কোনো নিয়মে করা যাচ্ছে না, তো কিছুটা গেস করা যাচ্ছে। এখানের মধ্যে আমাদের কি আছে, এখানে ইনফিনিটিভ আছে। এখন ইনফিনিটিভ থাকলে আমরা জানি এর লগে একটা বি লাগাবো, হ্যাঁ। সো টু বি ডান, এটা কিছুটা মনে পড়তেছে আমাদের। তারপরে আমরা হচ্ছে যে আর কিছু মেলানো যাচ্ছে না এখানের মধ্যে। তাইলে এখন আমরা যেহেতু আমাদের কোনো রুলসে আমাদের এখানের মধ্যে হচ্ছে না, আমরা শুধু এতটুকু জানি যে আমরা টুওয়ালাগুলো থাকলে সেগুলোর লাগে বি যুক্ত করতে পারো, পাস্ট পার্টিসিপল করতে হয়। এতটুকু করলে সেটা প্যাসিভ হয়ে যায়। তাহলে আমরা শুধু এতটুকু যদি করি, আমরা এখানে টুর পরে আমরা একটা বি লাগাই দিব। তাহলে হি ওয়ান্টস আমরা লিখলাম যে হি ওয়ান্টস, আচ্ছা মি বাদ দিলাম আমরা। এখন আমরা প্রথমে আগে ভুলটা আগে লিখি, কী কী হইতে পারে। হি ওয়ান্টস মি টু বি ডান, মিলে নাই তাহলে। তারপরে আমরা হচ্ছে যে হি ওয়ান্টস, সে চায় টু বি ডান ওয়ার্ক, মিলতেছে না, তাহলে ওয়ার্কটা সামনে আনলে আমাদের জন্য সুবিধা হবে। হি ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান। এখন মিটাকে পরে নিলাম আমরা বাই মি। তুমি কয়েকবার ভুল প্র্যাকটিস করো, এবার শুদ্ধটা প্র্যাকটিস করো, করার পরে এবার তুমি নিয়মটা দেখো, এবার নিয়মটা তুমি পড়ো। নিয়মটার মধ্যে লিখছি আমরা যে এখানের মধ্যে আমরা সাবজেক্ট ভার্ব অপরিবর্তিত থাকবে, তার মানে হি ওয়ান্টস, ওটা কোনো চেঞ্জ হবে না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেটা আমাদের বস্তুবাচক, এটাকে সামনে আনবো, এবার টু বি আনবো, ভার্ব পাস্ট পার্টিসিপল আনবো, বাই প্লাস ইনডিরেক্ট অবজেক্ট। এখন রুলসটা বলে তোমার বেশি মনে থাকবে। তাহলে কী বলছে, তুমি আগে নর্মালি তুমি হচ্ছে দেখো আগে যত কিছু পড়ছো কোনোভাবে করতে পারো কিনা, কোনোভাবে তোমার হচ্ছে না, যদি কোনোভাবে হচ্ছে না তুমি এবার তুমি আরেকটু ট্রাই করতে করতে দেখবা তোমার মিলছে, যে ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান বাই হিম। যখন তুমি প্যাসিভটা করতে পারছো, এবার তুমি রুলসটা আরেকবার পড়ে ফেলার পরে দেখবা তোমার রুলসটা অনেক সলিডলি মনে থাকবে। আর এক্সাম হলে তোমার হচ্ছে যে অপশান থেকে মনে আসবে যেটা কী হবে। ওকে, তাহলে আমি আগে রুলস নিয়ে কথা বলি না, আমরা ভুল করছি, ভুল করার পর মিলানোর চেষ্টা করছি, কোনোভাবে মিলাতে পারতেছি না, তারপর একটা সময় মিলাতে পারার পরে এবার রুলসটা দেখছি যে হ্যাঁ রুলসটা তো এটাই। তাহলে আমাদের সাবজেক্টের পরে ভাবটা ঠিক থেকে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। ইনডিরেক্ট অবজেক্টটা আগে চলে আসবে,
টুর পরে বি আসবে, টু বি ডান হবে এবং ডিরেক্ট অবজেক্টটা বাই যুক্ত হয়ে পিছনে চলে যাবে। রুলস পরে আগে প্র্যাকটিস। আমরা কিছু ভার্ব দেখবো এরকম অ্যাগ্রি, তারপর বি অ্যাংশাস, অ্যারেঞ্জ, ডিটারমাইন্ড, ডিসাইড, ডিমান্ড, এগুলোর ইনফিনিটিভ থাকবে। এবং এগুলোর পরে আমাদের যে অবজেক্টটা থাকবে তাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে যেটা করব, ওই যথারীতি সাবজেক্ট এবং ভার্ব আনচেঞ্জ থাকবে, একটা অতিরিক্ত দ্যাট যুক্ত হবে, তারপর অবজেক্ট আসবে, শুড বি আসবে এবং আমাদের টু এর পরবর্তী ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। রুলসটা কিছুই বুঝি নাই, আগে আমরা দেখি এরকম কিছু করতে পারি কিনা। হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, তাহলে আমরা ভুল করে আগে প্র্যাকটিস করি। হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, সে বাসাটা বিক্রি করতে সিদ্ধান্ত নিছে। নর্মালি চিন্তা করি, সে সিদ্ধান্ত নিচ্ছে বাসাটা বিক্রি হোক, কেমন হয় বলো তো? সে সিদ্ধান্ত নিচ্ছে বাসাটা বিক্রি হোক, কেমন হয়? হয়, অর্থ হয় কি না? তোমার আমার সাথে একমত? সে সিদ্ধান্ত নিচ্ছে বাসাটা বিক্রি হোক, তাইলে অর্থ দেখে আগে প্রথমে আমরা সিদ্ধান্তে আসছি। তাহলে দেখি আমরা একটা করতে পারি কি না। হি ডিসাইডেড, আচ্ছা দ্য হাউস, হি ডিসাইডেড দ্য হাউস, আমাদের টু আছে একটা বি লাগালাম, টু বি সোল্ড। হি ডিসাইডেড দ্য হাউস টু বি সোল্ড। এখন এটা স্ট্রাকচারালি হয়, কিন্তু আমি চিন্তা এটাকে আরেকটু সুন্দর করতে পারি কিনা। আরেকটু সুন্দর করতে চাইলে তখন আমরা এখানে টু বি না বলে যদি শুড বি বলি তাহলে এটা আরেকটু সুন্দর হবে। তাহলে আমরা কি বলবো? হি ডিসাইডেড দ্য হাউস শুড বি সোল্ড, হি ডিসাইডেড দ্য হাউস শুড বি সোল্ড। এখন আমরা চিন্তা করলাম এটা আরেকটু যদি সুন্দর করতে চাই, এটা দ্যাট লাগাই দিই। তাহলে সে সিদ্ধান্ত নিল যে হাউসটা বিক্রি হোক, সো হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড। মনে রাখতে হবে দ্যাট ছাড়াও বাক্যটা কিন্তু সঠিক হবে। নাউন ক্লজ যদি অবজেক্টের জায়গায় বসে তার আগে দ্যাট না বসালে কোনো সমস্যা হবে না, কিন্তু নাউন ক্লজ যদি সাবজেক্টের জায়গায় থাকে, দ্যাট যদি থাকে দ্যাটটা যুক্ত করতে হবে, যুক্ত না করলে তখন ভুল হবে। আরেকবার বলি, নাউন ক্লজ যখন অবজেক্টের জায়গায় থাকবে তখন দ্যাট যুক্ত না করলেও হবে, দ্যাট যুক্ত না করলেও বাক্যটা শুদ্ধই থাকবে। নাউন ক্লজ যদি সাবজেক্টের জায়গায় থাকে, ওখানে যদি একটা দ্যাট থাকে অবশ্যই দ্যাট যুক্ত করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা পুরো সেন্টেন্সে লিখলাম ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড। এখন তুমি নিয়মটার সাথে মিলাও যে আমার কিছু ভার্ব থাকবে অ্যাগ্রি, অ্যাংশাস, অ্যারেঞ্জ, ডিটারমাইন্ড, হ্যাঁ, ডিসাইড, ডিমান্ড, এগুলো ইনফিনিটিভ আছে। তাহলে এগুলোকে প্যাসিভ করার সময় আমি সাবজেক্ট এবং ভার্বটা ঠিক রাখছি প্রথম অংশটা, তারপর আমি একটা অবজেক্ট আনছি, শুড বি আনছি এবং বড় ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিচ্ছি এবং আগে দ্যাট আনছি। এতদিন তুমি যে কাজটা করছো, তুমি আগে রুলসটা ভালো করে বোঝার চেষ্টা করছো, রুলসটা বোঝার চেষ্টা করে এরপর এক্সাম্পলটা প্র্যাকটিস করার ট্রাই করছো। তো আমি যেটা করছি, আমি রুলসটা আগে দেখি নাই, রুলসটা না দেখে আমি আগে ভুল করে আমি ট্রাই করছি অর্থ মিলাতে পারি কি না। তারপর একটা সময় দেখলাম আমি সুন্দর একটা অর্থ মিলাতে পারছি এবং একটা বাক্য গঠন করছি, গঠন করার পরে এরপর আমি রুলসে গেছি। এভাবে তোমার বেশি মনে থাকবে, ঠিক আছে? এই আগে ভুল করবা, কয়েকবার ভুল করে দেখো মিলাতে পারো, কিন্তু মিলাতে পারবো না তুমি। তারপরে দেখো তুমি একদম কাছাকাছি কী হয়, তারপরে তুমি রুলসটা পড়ো। যদি জিরান থাকে কী হবে? রিকমেন্ডস ইউজিং বুলেট প্রুফ জ্যাকেট। এটা আমরা তার মিলানোর চেষ্টা করি, আমরা তো রুলস জানি না আমরা। তাহলে আমরা দেখি হি রিকমেন্ড করে, আচ্ছা বাংলার চিন্তা করো, সে রিকমেন্ড করে যে বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করা, এটা রিকমেন্ড করে সে। তাহলে আমরা বাংলা প্যাসিভ করি আমরা আগে, সে রিকমেন্ড করে যে বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করা হোক, তাহলে এরকম। তাহলে হি রিকমেন্ডস বুলেট প্রুফ জ্যাকেট শুড বি ইউজড, রিকমেন্ড করে বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করা হোক। তাহলে আমার হয়ে গেল হি রিকমেন্ড। ও আচ্ছা, এখানের মধ্যে আমাদের কী হলো না, এটা তো আমাদের ইয়ার টেন্স ঠিক আছে, এখানের মধ্যে আমাদের এটা থেকে আমরা পাস্ট টেন্স করে দিই, এটা ঠিক থাকবে। এটা দুটো একই জিনিসে ঠিক থাকবে এটা। তাহলে দেখছি আমাকে রুলস আমরা মনে না রাখলেও কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করতে পারতেছি। হি রিকমেন্ডেড দ্য বুলেট প্রুফ জ্যাকেট শুড বি ইউজড। এবার চিন্তা করলাম যে একটা দ্যাট একটা আনি, একটা একটু বেশি ভালো হয়, এটা নিয়ে আসলাম, কিন্তু না দিলে কোনো সমস্যা হবে না। নাউন ক্লজ যদি অবজেক্টের জায়গায় থাকে তাইলে তুমি দ্যাটটা না বসালে কোনো সমস্যা হবে না, কিন্তু নাউন ক্লজ যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে দ্যাটটা অপরিহার্য।
আগে এই জিনিসগুলো আমরা প্রিলি কোর্সে পড়াইতাম, তো পরে পোলাপান খুব বিরক্ত হয়, এই জন্য আমরা এখন লিখিততে নিয়ে গেছি এগুলা। আগে আমরা নাউনগুলো আরও অনেক লম্বা লেকচার ছিল, আমাদের বিশাল লেকচার ছিল, 43 পর্যন্ত পড়াইছিলাম। পরে পোলাপান কমপ্লেন করে, কয় এত কিছু পড়াচ্ছেন কেন, এখন এটা লিখিতের মধ্যে নিয়ে গেছি। কয় আমি এখন কই ওটা পড়াইতে হলে আলাদা পয়সা দিতে হবে, তাহলে পড়াবো। বললাম কান্নাকাটি শুরু করে দেয়। ক্লিয়ার? তাহলে আমাদের রুলসের চেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? আমরা এক্সাম্পল প্র্যাকটিস করা বেশি গুরুত্বপূর্ণ। রুলস মাথায় থাকবে না, এগুলো অনেক মাথার মধ্যে গিট্টু লেগে যাবে। তার চেয়ে বরং তুমি এক্সাম্পল দেখো, এক্সাম্পল মাথার মধ্যে ঢুকানোর পরে তুমি চিন্তা করো, হ্যাঁ আচ্ছা এটা রুলস মুখস্থ হয়েছে, রুলস এখন রুলসের ভিতরে পড়ে গেছে। আগে এক্সাম্পল, তারপর রুলস। শেষ। এখন তোমরা আনসার দাও। তাহলে আমি যদি সামারি করি পুরো জিনিসটা, সামারি যদি করি, পরীক্ষায় ভয়েস আসবে ইউজুয়ালি যেগুলো তোমরা ছোটোকালে পড়ো নাই সেগুলো, এটিপিক্যাল যেগুলো সেগুলোই আসবে পরীক্ষায়। যেমন এগুলো বেশিরভাগ তুমি ছোটোবেলায় পড়ো নাই। নাম্বার 1, পরীক্ষায় সেগুলোই আসবে যেগুলো ছোটোবেলায় পড়ো নাই। নাম্বার 2, তুমি আগে রুলস মুখস্থ করতে যাও না, তুমি আগে কোশ্চেনটা দেখো অ্যাক্টিভে কী আছে, দেখে মনে মনে তুমি একটা প্যাসিভের মধ্যে দাঁড় করাও, ভুল করে ট্রাই করো যে কোনোভাবে তুমি প্যাসিভ করতে পারো কিনা, দেখবা তুমি কোনোভাবে মিলাতে পারতেছো না, তারপরে দেখবা একটা সঠিকভাবে একটা মিলাই ফেলছো, মিলে ফেলার পরে এরপর তুমি রুলসটা একটু ভালো করে দেখো যে রুলসটা কী। এবার দেখো তোমার ব্রেনের মধ্যে এটা খুব সলিড, তোমার একদম সেভ হয়ে গেছে। এখন যখন তোমাকে 4টা অপশান দেওয়া হবে, তুমি ঠিকঠাক বের করে ফেলতে পারবে এখানে কোনটা কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে 45 বিসিস আসছে, হু ইজ ব্রোকেন দিস জগ, জগটা কে ভাঙছে? এসান বলো, এই যে এসান না পারলে সমস্যা হবে। হু ইজ ব্রোকেন দিস জগ, জগটা কে ভাঙছে? এসান রাগ করে জগটা ভাঙিয়ে ফেলছে, এখন এসানকে জেরা করা হচ্ছে। অন্যরা আনসার দাও, ক্লাস শেষ। এখানে প্যাসিভ করার সময় একটা ওয়ার্ড মনে থাকবে শুধু। একজন বলছে ভাইয়া প্যাসিভ করা সেটা হয়েছে কিনা সঠিকভাবে বুঝি নাই। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা কথা বলছো যে বুঝি না। তুমি দেখবা তোমার নিজের কাছে এটা শ্রুতিমধুর হয়েছে কিনা, তুমি কয়েকটা ফর্ম ট্রাই করো, দেখবা যেটা শুদ্ধ এটা কিন্তু তুমি ঠিকই তুমি তোমার কাছে সুন্দর লাগবে, মানে এটা সবচেয়ে সুন্দর লাগতেছে। এটা ট্রাই করতে করতে হবে। এটা বাই হুম হ্যাজ দিস জাগ বিন ব্রোকেন, বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, 40 বিসিস আসছে। বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, কার দ্বারা আমাদের কান্ট্রিটা সেভ করা যাইতে পারে। এটা হচ্ছে প্যাসিভে ছিল, এটা অ্যাক্টিভ করতে বলছে। হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি, হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি। নোবডি ট্রাস্ট আ ট্রেটর, একটা করে প্যাসিভে সবসময় আসে, আমি যা পারিছি বা এগুলোর মধ্যে থেকে আসবে। নোবডি ট্রাস্ট আ ট্রেটর, কেউ ট্রেটরকে ট্রাস্ট করে না। আর ট্রেটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। হু ইজ কলিং মি, আমার কে ফোন করতেছে? হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি, আমার কে ফোন করতেছে? তাহলে এখানে বাই হুম, বাই হুম এমটা আগে আসবে, এমটা আগে আসবে যেহেতু প্রশ্নবোধক বাক্য, এমটা আগে আসবে না। বাই হুম এম আই বিং কলড, ডু ইউ নো দেম, তুমি তাদেরকে চেনো? ডু ইউ নো দেম। আচ্ছা, এটা আমরা অনেকে পারতেছি না, ডু ইউ নো দেম, এটাকে অ্যাসার্টিভ করো আগে। অ্যাসার্টিভ বলে ইউ নো দেম, ইউ নো দেম। এবারে প্যাসিভ করো, দে আর নোন, দে আর নোন টু ইউ। এবার তুমি এটাকে তুমি, আচ্ছা একজন বলছে ভাই লেট দিয়ে করব, আচ্ছা ডু ইউ নো দেম, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স নাকি এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ না ইন্টারোগেটিভ? তুমি কি তাদেরকে চেনো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আগে তুমি অ্যাসার্টিভ করো ইউ নো দেম, এবার প্যাসিভ করো দে আর নোন টু ইউ, এবার আবার ইন্টারোগেটিভ করে ফেলো, আর তার সামনে নিয়ে আসো আর দে নোন টু ইউ, বুঝতে পারছো? ডু ইউ নো দেম, তুমি তাদেরকে চেনো, এটাকে অ্যাসার্টিভ করো, অ্যাসার্টিভ বললে ইউ নো দেম, তুমি তাদেরকে চেনো, ইউ নো দেম, এটা অ্যাসার্টিভ। এটাকে প্যাসিভ করো, দে আর নোন টু ইউ, এবার আবার ইন্টারোগেটিভ করে দাও, আরটাকে সামনে নিয়ে আসো, তাহলে আর দে নোন টু ইউ। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এটা করা অসম্ভব, এটা সোজা। ধরলাম তুমি সব রুলস ভুলে গেছো, এবার তুমি একটা জাস্ট ভুল করে আনসার দাও, রুলস মনে করো না, আমি দেখি তুমি রুলস কেন্দ্রিক হয়ে গেছো নাকি তুমি অর্থ বুঝতেছো। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, ইট ইজ ইম্পসিবল, ভেরি গুড। এখানে একটা আমাদের কি লাগবে, বি লাগবে, জাস্ট এইটুকুই। ইট ইজ ইম্পসিবল টু বি ডান, ইট ইজ ইম্পসিবল টু বি ডান। দেখছো রুলস কিন্তু তোমার লাগে নাই, রুলস ছাড়া তুমি পারছো। হু প্লান্টেড দিস ট্রি হেয়ার, গাছটা এখানে কে রোপণ করছে? তাহলে বাই হুম, রাইট, বাই হুম। এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট সিম্পল যেহেতু প্যাসিভ করার জন্য আমাদের কি লাগবে, ওয়াজ ওয়ার লাগবে, ওয়াজ ওয়ার লাগবে, ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। তাহলে বাই হুম ওয়াজ দিস ট্রি প্লান্টেড হেয়ার,
বাই হুম, এ প্রশ্নবোধক হবে, সরি এখানে প্রশ্নবোধক হবে। আচ্ছা ওয়াজ কিন্তু সামনে আসবে, কারণ এর প্রশ্নবোধক বাক্য, সেই জন্য ওয়াজটা সামনে চলে আসবে। দিস ট্রি ওয়াজ প্লান্টেড হেয়ার, এটাই অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু ইন্টারগেটিভ সেই জন্য ওয়াজটা সামনে চলে আসবে। ইউ মাস্ট শাট দিস ডোরস, তোমাকে অবশ্যই এই দরজাটা তোমাকে বন্ধ করতে হবে। এখানে একটা বি আসবে জাস্ট, দিস ডোর মাস্ট বি শাট, দিস ডোর মাস্ট বি শাট। থ্যাংক ইউ।